আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে আরেকবার স্বাগতম ব্রেনবাস পরিবারের পক্ষ থেকে। তো আমরা সবাই কেমন আছি একটু সবাই কমেন্ট করে জানাই দিব। তো অলরেডি আমাদের আমাদের কয়দিন আগে হাজী দানেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইউনিটের পরীক্ষা অলরেডি শেষ হয়ে গিয়েছে। তো আর মাত্র কয়েকটা দিন, আজকে হলো সোম, দ্যাট মিনস 9 তারিখে, মানে মঙ্গল বুধ বৃহস্পতি, হ্যাঁ, আমরা আমাদের 3 দিন পরে আমাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে। তো আসলে যেখানে আমাদের বায়োলজি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা রোল পার্ট করে, আমি সবসময় বলি ক্লাসগুলোতে, কারণ আমরা যদি গুচ্ছতে বায়োলজিতে যদি একটা ফুল নম্বর ক্যারি করতে পারি ভাইয়া, আমরা অনেক দূর আগায় যাব, অনেক নম্বর আমরা ক্যারি করতে পারবো। তো এখানে একটা কোশ্চেন আছে যে ভাইয়া এত এত ইনফো, এত বায়োলজির মধ্যে এত ইনফোগুলো কিভাবে আসলে আমরা শেষ সময় কিভাবে রিভিশন দিব, একটা কোশ্চেন তোমাদের সবাই আছে। এই জন্য তোমাদের কথা বিবেচনা করে ব্রেনবাস প্রত্যেকটা সাবজেক্টেরই ক্লাসে আয়োজন করেছে। গতকাল আমাদের কেমিস্ট্রি ক্লাস হয়েছে, তারই ধারাবাহিকতা আজকে আমি তোমাদের ফার্মাসিস্ট পাপ্পু আশরাফি ভাই বায়োলজি ক্লাসটা নিচ্ছি। তো আজকে গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আলোচনা করব, দ্যাট মিনস ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। যে টপিক্সগুলো আলোচনা করবো ভাই ইনশাল্লাহ এতটুকু বলবো যে এই টপিক্স থেকে রিলেটেড কোশ্চেন আমাদের ইনশাল্লাহ গুচ্ছতে কমন পড়বে। তো আমরা যারা এখন পর্যন্ত ক্লাসটা নিজের টাইমলাইনে শেয়ার করি নাই, একটু একটু দ্রুত আমরা টাইমলাইনে ক্লাসটা শেয়ার করে রাখি, কারণ ক্লাসটা টাইমলাইনে শেয়ার করলে কি হবে, তোমাদেরই ভালো হবে। এবং যারা এখন পর্যন্ত ফ্রেন্ডদেরকে মেনশন করি না, আমরা অতি দ্রুত আমরা ফ্রেন্ডদেরকে মেনশন করে দেবো, কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শুরু করে দিব ইনশাল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেটিভ ক্লাস আমাদের হবে। তো যারা এখন পর্যন্ত আমরা টাইমলাইনে ক্লাসটা আমরা শেয়ার করি নাই, অতি দ্রুত আমরা টাইমলাইনে ক্লাসটা শেয়ার করে দিই, অতি দ্রুত আমরা টাইমলাইনে ক্লাসটা একটু শেয়ার করে দিই, সবাই টাইমলাইনে ক্লাসটা শেয়ার করে দিই। আমিও আমার বিভিন্ন গ্রুপে ক্লাসটা শেয়ার করে দিচ্ছি সবাই। আচ্ছা, অলরেডি দেখি কে কে কমেন্ট করছে। আচ্ছা ঠিক আছে, নীলিমা ইব্রাহিম বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তো আমরা সবাই একটু পড়াশোনার মধ্যে চলে আসব এবং আমার সাথে সবাই একটু কমেন্ট করবা, কারণ বায়োলজি এত এত ইনফরমেশন মনে রাখা অনেক বেশি আমাদের মানে একটা চ্যালেঞ্জেবল বিষয়। তো তোমাদের উচিত যে আমার সাথে কমেন্ট করা। তো আমরা ক্লাসটা শুরু করে দিলাম, হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, দেখো ভাই প্রথম কোশ্চেনটা দেখো আমাদের কি দেওয়া আছে। প্রথম কোশ্চেনটা, কোন বিজ্ঞানী সাইটোসল শব্দটি প্রথম ব্যবহার করেন? ঠিক আছে, আচ্ছা এখন সাইটোসলটা আসলে কি, এটা যদি আমাকে একটু যদি জানতে হয়, সাইটোসল মানে হচ্ছে বেসিক্যালি আমরা জানি সাইটোপ্লাজম যে আছে, সাইটোপ্লাজমে যে মাতৃকা যে আছে, সে মাতৃকাটাকে আমরা কি বলবো, সাইটোসল বলবো। সাইটোপ্লাজমের মাতৃকাকে আমরা কি বলবো, সাইটোসল বলবো। ঠিক আছে, এখন দেখো এখানে 4টা কিন্তু অপশন আছে আপনাদের, কি কি আছে, জে কিউ প্লাস, সবাই আমরা কমেন্ট করবো একটু, হ্যাঁ সবাই কমেন্ট করবো এই জন্য যাতে পড়াটা রিকল হয়ে যায়, আমার সাথে একটু রিভিশন দেন সবাই। তো জে কিউ প্লাওয়ার, এস জে সিঙ্গার, কার্পি সোয়ানসন, নাকি এইচ এ লার্ডি? অবশ্যই মাথায় রাখবেন সাইটোপ্লাজমের মাতৃকা, এখানে সাইটোসল কথাটা না দিয়ে সাইটোপ্লাজমের মাতৃকাও দিতে পারে, অবশ্যই অ্যান্সার কি হবে, এইচ এ লার্ডি। আর সিঙ্গার এবং নিকলসন এরা কিন্তু অন্য কিছু দেয়। ওকে, পরের কোশ্চেন যদি আমি চলে আসি, আমরা সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করব পরের কোশ্চেনটা। এবং যারা এখন পর্যন্ত ফ্রেন্ডদেরকে মেনশন করি নাই, অলরেডি অনেকে আমার সাথে অ্যান্সার করেছে, নীলিমা ইব্রাহিম, তারপর ফারিহা জাহান। ওকে, খুব সুন্দর, সবাই একটু আমরা অ্যান্সার করবো। ঠিক আছে, ওকে, পরের কোশ্চেন দেখেন কি দেওয়া আছে। পরের কোশ্চেনে দেওয়া আছে, কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের বিপরীত মেরুতে চলতে সাহায্য করে কোনটা? আমরা জানি কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের বিপরীত মেরুতে সাহায্য করে কোন অঙ্গাণু সাহায্য করবে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম, গলগি বডি, নাকি মাইক্রোটিউবুল? কোনটা আসলে আপনার কোষ বিভাজনের সময় ক্রোমোজোমকে বিপরীত মেরুতে চলতে সাহায্য করবে? খুবই গুরুত্বপূর্ণ, একদমই বইয়ের লাইন থেকে কোশ্চেনটা আমাদের দেওয়া হয়েছে এবং কোশ্চেনটা আসার মতো একটা কোশ্চেন, সবাই একটু আমরা অ্যান্সার করবো। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিন্তু কখনোই কিন্তু ভাই হবে না। আচ্ছা, রাইবোজোম কিন্তু কখনোই হবে না। রাইবোজোম সম্পর্কে আমি একটু যদি আপনাদের ইনফরমেশন দেই, রাইবোজোমকে কিন্তু আমরা প্রোটিন ফ্যাক্টরি বলি, রাইবোজোমকে কিন্তু আমরা একটা কি বলি, সার্বজনীন অঙ্গাণু। এগুলো কিন্তু একটু নোট করে রাখেন, পারলে একটু কমেন্ট করবেন। রাইবোজোমকে আমরা কি বলি, প্রোটিন ফ্যাক্টরি বলি। রাইবোজোমকে আমরা কি বলি, রাইবোজোমকে সার্বজনীন অঙ্গাণু বলি। কেন ভাই? রাইবোজোম আদিকোষ আছে, প্রকৃত আছে, ডিটেলস আমি যাব না। গলগি বডি আর হচ্ছে মাইক্রোটিউবুল। তো এই যে ভাই দেখো মাইক্রোটিউবুল, এ কিন্তু সে কি করতেছে, ক্রোমোজোমে বিপরীত মেরুতে চলতে সে কি করতেছে, সাহায্য করতেছে। ঠিক আছে, ওকে, তো আমরা যার যার অবস্থান থেকে একটু আমরা ফ্রেন্ডকে মেনশন করবো, সবাই নিয়ে ক্লাসটা করার চেষ্টা করবো। ঠিক আছে, আচ্ছা পরের কোশ্চেন, এই কোশ্চেনটা আমাদের 23-24 কোশ্চেনটা আসছিল, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, সবাই একটু আমরা কমেন্ট করার চেষ্টা করব। ডিএনএ হেলিকেস এর কাজ আসলে কোনটা?
সবাই একটু কমেন্ট করি। কমেন্টটা কি বলছে বলো? ডিএনএ হেলিকেসের কাজ কোনটা? দেখি কে একটু কোশ্চেন করতে অ্যান্সার করতে পারো। ডিএনএ হেলিকেসের আসলে কাজ কি? দেখি কে কে কমেন্ট করতেছো তোমরা। আচ্ছা দেখো, ডিএনএ হেলিকেসের কাজ কি? প্রুফ রিডিং করা, ডিএনএ ডাবল হেলিক্সে প্যাচ খোলা, ডিএনএ প্রতিলিপি সৃষ্টি করা, নাকি হচ্ছে যে সিকল থেকে প্রাইমার অপসারণ করা? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, আসতে পারে কোশ্চেনটা। হেলিকেস প্রত্যেকটা নামের শেষে এস থাকে, তাহলে বুঝতে হবে সেটা আমাদের এনজাইম। তো ডিএনএ হেলিকেসের কাজটা কি ভাই? ডিএনএ হেলিকেসের কাজটা হচ্ছে যে ডিএনএ যে ডাবল হেলিক্স যে আমাদের আছে, ডিএনএ যে আমাদের এরকম যে আমাদের থাকে, ডাবল হেলিক্সের প্যাচটাকে খুলতেছে থেকে ডিএনএ হেলিকেস। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, বারবার বলতেছি। ডিএনএ হেলিকেসের কাজটা কি? আমাদের ডিএনএ কি বলতেছি বলতো সবাই? ডাবল হেলিক্সের প্যাচ খোলা। ঠিক আছে, ওকে। সবাই একটু আমরা কমেন্ট করার চেষ্টা করবো। ওকে, দেখি কে কে কমেন্ট করতেছো। সবাই একটু আমরা কোশ্চেন করার চেষ্টা। ধন্যবাদ শ্রেয়া ঘোষ, আজে বাবলা, সবাই একটু কমেন্ট করবো। ঠিক আছে, আচ্ছা পরের কোশ্চেন দেখো ভাই কি দেওয়া আছে। দুটি পাশাপাশি কোষের প্রাচীরের কূপের মাধ্যমে কি ধরনের সংযোগ স্থাপিত হয়? খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। কি বলছে? দুটি পাশাপাশি কোষের যে প্রাচীর, এই কূপটার মাধ্যমে আমাদের আসলে কি ধরনের সংযোগ স্থাপিত হবে? আমাদের সেখানে কি রাইবোজমিক সংযোগ স্থাপিত হবে, নাকি ওলিওসোমিক সংযোগ স্থাপিত হবে, নাকি সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপিত হবে, নাকি কি ধরনের সংযোগ স্থাপিত হবে? দেখো ভাই, দুটি পাশাপাশি কোষের প্রাচীরের মধ্যে কি বললাম? দুটি পাশাপাশি কোষের প্রাচীরের মধ্যে কি ধরনের সংযোগ স্থাপিত হচ্ছে? সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপিত হচ্ছে। কি সংযোগ স্থাপিত হচ্ছে? সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপিত। আচ্ছা, কেউ কি আপনারা বলতে পারবেন দুটি পাশাপাশি কোষের প্রাচীরের মধ্যে এই যে আমাদের সাইটোপ্লাজমিক সংযোগ যে স্থাপিত হচ্ছে, একে আমি কি বলবো? একে আমি হচ্ছে যে প্লাজমোডেসমাটা বলে। একে আমরা কি বলবো? এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষার মধ্যে আমাদের দিতে পারে। প্লাজমোডেসমাটাটা কি? প্লাজমোডেসমাটা হচ্ছে এক ধরনের সাইটোপ্লাজম। সবাই একটু কমেন্ট করি, একটু মুখস্থ করে ফিরে পড়া। আজকে ক্লাসটা এই জন্যই নিচ্ছি ভাই, যতটুকু ক্লাস নিব যাতে একটু পড়াটা রিকল করতে পারেন। এখান থেকে প্রশ্নটা আপনাদের কমন পড়ে পরীক্ষার মধ্যে। ঠিক আছে, তাহলে কি বললাম? দুটি পাশাপাশি কোষের প্রাচীরের কূপের মধ্যে কি ধরনের সংযোগ স্থাপিত হয়? সবাই কথা বলি। সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপিত হচ্ছে। এই যে সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপিত হচ্ছে, একে আমরা কি বলবো? প্লাজমোডেসমাটা বলবো। শেষ, ওকে। পরের কোশ্চেন। আচ্ছা ওকে, সবাই একটু কমেন্ট করি, সবাই কমেন্ট করি, ধন্যবাদ। এবং একটু দ্রুত ফ্রেন্ডকে মেনশন করার চেষ্টা করি। দেখো পরের কোশ্চেন, ডিএনএ রঞ্জিতকরণে, কোশ্চেনটা ভাই কি দেওয়া আছে? ডিএনএ রঞ্জিতকরণে কি ব্যবহার করা হয়? সবাই একটু কথা বলি। মানে ডিএনএকে কালারফুল করার জন্য, ডিএনএটাকে কালারফুল করার জন্য আসলে আমরা কি ব্যবহার করব? একটু সবাই কথা বলি। দেখো এখানে বেশ কয়টা আমাদের দেওয়া আছে ফ্লুগেন স্টেইন, মিথাইল ব্লু, ক্রিস্টাল ভায়োলেট, নাকি স্যাফরানিন। আসলে কোনটা আমরা ডিএনএটাকে কালারফুল করার জন্য ব্যবহার করব? অবশ্যই মাথা রাখবা, ডিএনএটাকে কালারফুল করার জন্য ব্যবহার করবো হচ্ছে ফিউজল্যান্ড স্টেইনটা হচ্ছে ডিএনএটাকে কি করি বলো তো ভাই? কালারফুল করার জন্য আমরা কি করতেছি? ব্যবহার করতেছি। ঠিক আছে, ডিএনএকে কালারফুল করার জন্য আমরা কি ব্যবহার করতেছি? ওকে ওকে, ধন্যবাদ। ওকে, পরের কোশ্চেন আমি এতটুকু বলবো ভাই, এবার কিন্তু কোডন থেকে একটা কোশ্চেন কিন্তু পরীক্ষার মধ্যে আমাদের দিতে পারে। কি বললাম? কোডন থেকে একটা কোশ্চেন দিতে পারে। কি দেওয়া আছে? কোনটি আসলে স্টার্ট কোডন? আমরা কিন্তু জানি যে কোডন কিন্তু দুই প্রকার, একটা স্টার্ট কোডন, একটা হলো স্টপ কোডন। স্টপ কোডন কিন্তু ভাই তিনটা। তো আমার এখানে কোশ্চেনটা কি দেওয়া আছে? কোনটি আসলে স্টার্ট কোডন? ইউএএস এ নামে কোনো কোডন কিন্তু নাই পৃথিবীতে। ইউএজি, ইউজিএ, এই দুটা ভাই কি কোডন? এই দুটো হচ্ছে আমাদের স্টপ কোডন। তার মানে কি স্টার্ট কোডনটা কি? এই এ ইউজি হচ্ছে আমাদের কি বলতো? সবাই একটু কথা বলে আমরা সবাই কমেন্ট করি। এ ইউজি হচ্ছে আমাদের কি কোডন ভাই? স্টার্ট কোডন। ঠিক আছে, আচ্ছা কেউ কি বলতে পারবো তোমরা এই যে এ ইউজি কি নির্দেশ করে? দেখি কে সবার আগে কথা বলতে পারো, একটু পরে রিকল করে ফেলো। কি বললাম ভাই? এই যে এ ইউজি সে কি নির্দেশ করতেছে? সবাই একটু কথা বলি, বলো এ ইউজি কি নির্দেশ করে বলো দেখি, কে কমেন্ট করতে পারো বলো। হ্যাঁ সবাই কমেন্ট করতেছো। এ ইউজি কি নির্দেশ করে? মিথিওনিন নির্দেশ করে। এ ইউজি কি নির্দেশ করতেছে বলো তো ভাই? মিথিওনিন নির্দেশ। ঠিক আছে, ক্লিয়ার? সবাই কথা বলবো। ওকে, আচ্ছা ভালো কথা।
পরের কোশ্চেন, সবাই একটু কথা বলবো, দেখি কে কে কোশ্চেন করছো। শাকুন্তু, ওকে, জান্নাতুল নাইম, সুপ্তি, ওকে, সবাই একটু আমরা কমেন্ট করবো, একটু সবাই মিলে আমরা ক্লাসটা করি, হ্যাঁ, ওকে। আচ্ছা, পরের কোশ্চেন দেখি, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। কি দেওয়া আছে? ক্রেবস চক্রের বিক্রিয়াগুলো কোষের কোথায় সংঘটিত হয়? খুবই ডাইনামিক কোশ্চেন, চুজি কোশ্চেন গুচ্ছের জন্য। আমরা জানি যে ক্রেবস চক্রের বিক্রিয়াগুলা আমাদের আসলে কোথায় সংঘটিত হবে? মাইটোকন্ড্রিয়াতে, ক্লোরোপ্লাস্টে, সাইটোপ্লাজমে, নাকি রাইবোজমে? ভাই, ক্লোরোপ্লাস্ট আর হচ্ছে রাইবোজম কিন্তু প্রথমেই বাদ পড়ে যাবে, কারণ ক্লোরোপ্লাস্ট আর রাইবোজমে কোনো বিক্রিয়া আসলে সংঘটিত হয় না। আমাদের বিক্রিয়াগুলো সংঘটিত হয় সাইটোপ্লাজমে, না হলে কোথায়? মাইটোকন্ড্রিয়াতে। তো যতগুলা বিক্রিয়া হয় তার মধ্যে সবচাইতে বেশি হলো ক্রেবস চক্রে সবচাইতে বেশি শক্তি উৎপন্ন হয়, এবং মাইটোকন্ড্রিয়াকে আমরা কোষের পাওয়ার হাউস বা কোষের শক্তিঘর বলি। তো আমার কোশ্চেনটা ভাই এখানে কি দেওয়া আছে? কোশ্চেনে দেওয়া আছে ক্রেবস চক্রের বিক্রিয়াগুলো কোষের কোথায় সংঘটিত? হ্যাঁ, অবশ্যই মাইটোকন্ড্রিয়ায় সংঘটিত। ধন্যবাদ সাইমা সিদ্দিকাকে। ওকে, সবাই একটু কথা বলি। পরের কোশ্চেন দেখো দেওয়া আছে, সবাই একটু কথা বলো। পরের কোশ্চেনটা ভাই কি দেওয়া আছে বলো? মাইটোসিসের কোন ধাপে, হ্যাঁ, মাইটোসিসের কোন ধাপে অ্যাস্টার রশ্মি গঠন করে? সবাই একটু কথা বলি, আমরা কোশ্চেনটাকে বুঝি, হ্যাঁ, কোশ্চেনটা সবাই আমরা বুঝবো, দেন আমরা অ্যান্সার করবো। কোশ্চেনটা কি দেওয়া আছে? মাইটোসিসের কোন ধাপে অ্যাস্টার রশ্মি গঠন করে, মানে কোন ধাপটাতে আসলে সে অ্যাস্টার রশ্মি সে গঠন করবে, কোন ধাপটাতে? প্রোফেজে। আমরা সবাই জানি, আমি একটু যদি রিকল করি, কোষ বিভাজন 3 প্রকার, অ্যামাইটোসিস, সবাই একটু শুনো কথাটা, সবাই শুনবেন কথাটা মন দিয়ে। কোষ বিভাজন 3 প্রকার, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। শেষ। অ্যামাইটোসিস, আমরা আরেকটা নাম কি বলবো বলেন তো? সবাই কথা বলবেন। প্রত্যক্ষ কোষ বিভাজন বলবো, ভালো কথা। অ্যামাইটোসিস দেখা যায় 3টার ক্ষেত্রে, মনে রাখার সূত্রটা কি বলেন তো? বি ফর ব্যাকটেরিয়া, এ ফর অ্যামিবা, ওয়াই ফর ইস্ট। শেষ। অ্যামাইটোসিস গেল। মাইটোসিসকে আমরা কি বলবো? সমীকরণী কোষ বিভাজন বলবো। মাইটোসিসের ধাপ কয়টা? 5টা। কি কি? প্রোফেস, প্রোমেটাফেস, মেটাফেস, অ্যানাফেস, টেলোফেস। শেষ। মিওসিস, একে আমরা কি বলি? হ্রাসমূলক কোষ বিভাজন বলি। মিওসিসের ধাপ কয়টা? 2টা, মিওসিস 1, মিওসিস 2। এখন আমার কোশ্চেনটা কি দেওয়া আছে? সবাই একটু কথা বলেন তো। কোশ্চেনটা দেওয়া আছে মাইটোসিসের কোন ধাপে আমাদের অ্যাস্টার রশ্মি হচ্ছে? সবাই একটু কথা বলি। মাইটোসিস হলো প্রোমেটাফেজে আমাদের অ্যাস্টার রশ্মি গঠন করে, ঠিক আছে? ওকে, আমরা সবাই একটু কমেন্ট করব। দেখেন, খুবই একটা চুজি কোশ্চেন। কি দেওয়া আছে ভাই? কোষ বিভাজনের কোন উপপর্যায়ে কি তৈরি হচ্ছে? কায়াজমা তৈরি হয়। সবাই একটা কথা বলবো, কোন জায়গায় আমাদের কি তৈরি হচ্ছে? কায়াজমা। কোন জায়গায় আমাদের কায়াজমাটা তৈরি হয়? ডিপ্লোটিনে, প্যাকাইটিনে, জাইগোটিনে, নাকি ল্যাপ্টোটিনে? সবাই একটু কথা বলি, বলো কোন জায়গায় আমাদের, সবাই একটু কথা বলি, কোন জায়গায় আমাদের কায়াজমাটা তৈরি হয়? দেখো ভাই, কায়াজমাটা আমাদের কোন জায়গায় তৈরি হচ্ছে? সবাই একটু কথা বলবো। ডিপ্লোটিনে কখনো কায়াজমা তৈরি হয় না, জাইগোটিনেও কখনো কায়াজমা তৈরি হয় না, ল্যাপ্টোটিনেও কখনো কায়াজমা তৈরি হয় না ভাই। তাহলে কোষ বিভাজনের কোন উপপর্যায়ে আমাদের কায়াজমা তৈরি হচ্ছে? একদম ঠোঁটের কিনারে আপনাদের মাথা রাখতে হবে। কোষ বিভাজনের প্যাকাইটিং উপপর্যায়ে আমাদের কায়াজমাটা তৈরি হচ্ছে। ক্লিয়ার? এই টাইপের কোশ্চেন কিন্তু আবার আমাদের গুচ্ছের জন্য ভাই অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ওকে, পরের কোশ্চেন, সবাই একটু কথা বলি আমরা, দেখি কে কে তোমরা কমেন্ট করছো। শ্রেয়া ঘোষ কমেন্ট করছো। আচ্ছা, সবাই একটু আমরা কথা বলবো, একটু সবাই আমরা ফ্রেন্ডেরকে মেনশন করবো, ঠিক আছে? আচ্ছা, পরের কোশ্চেন দেখো কি দেওয়া আছে? P53 প্রোটিনের ফাংশনটা কি? খুবই একটা চুজি কোশ্চেন ভাই। কোশ্চেনে কি দেওয়া আছে? P53 এই প্রোটিনটার কাজটা কি? কোষ কি বিভাজন হতে বিরত রাখা, কোষ বিভাজনকে চলমান রাখা, কোষ বিভাজনের গতি বৃদ্ধি করা, নাকি কোষ বিভাজনের গতি হ্রাস করা? এই যে প্রোটিন, এই প্রোটিন সে সবসময় কি করবে? কোষ বিভাজন হতে সে সবসময় কি রাখবে বলো তো ভাই? বিরত রাখবে। তাহলে P53 প্রোটিনের ভূমিকাটা কি? কোষকে বিভাজন হতে কি রাখে? সবাইটা কথা বলি, বিরত রাখতেছে, ঠিক আছে? ওকে, পরের কোশ্চেন খুবই চুজি একটা কোশ্চেন। কোষ বিভাজনের কোন পর্যায়ে
ক্রোমোজোমগুলা কি বলছে, কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোমগুলো আপনার ভি ভি এল জে আই এই আকারটা সে ধারণ করবে। কোন পর্যায়ে ক্রোমোজোমগুলা আপনার ভি এল জে আই এর মতো আকার সে ধারণ করবে। সবাই একটু আমরা কথা বলি। দেখেন ক্রোমোজোমগুলা আমরা জানি যে, সবাই আমার সাথে একটু কথা বলবেন, অ্যান্সার করবেন। সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে, সবাইটা সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে ক্রোমোজোমকে আমরা 4টা ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে। এই যে সেন্ট্রোমিয়ারের অবস্থানের ভিত্তি করে ক্রোমোজোমগুলোকে কখনো হতে পারে ভি এর মতো, কখনো হতে পারে এল এর মতো, কখনো হতে পারে জে এর মতো, কখনো হতে পারে ভাই আই এর মতো। তো আমার কোশ্চেন হলো এটা কোন পর্যায়ে, প্রোফেজে, প্রোমেটাফেজে, মেটাফেজে, অ্যানাফেজে নাকি টেলোফেজে? একদম ঠোঁটের কিনারে আপনাদের রাখতে হবে অ্যানাফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলা ভি এল জে আই এর মতো আকার ধারণ করে। হ্যাঁ, অবশ্যই অ্যান্সার হচ্ছে অ্যানাফেজ। ধন্যবাদ। ওকে, দেখি কে কে তোমরা কমেন্ট করতেছো। ওকে, পরের কোশ্চেন দেখো, মাইটোসিসের কোন ধাপে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়? একটু আমরা সবাই কমেন্ট করি, বলেন মাইটোসিসের কোন ধাপে, মানে কোন ধাপটাতে আমাদের সেন্ট্রোমিয়ারের বিভাজনটা শুরু হচ্ছে? প্রোফেজে, প্রোমেটাফেজে, মেটাফেজে নাকি টেলোফেজে? মানে কোন ধাপে আমাদের সেন্ট্রোমিয়ারের বিভাজনটা শুরু হচ্ছে? আমরা সবাই একটু কথা বলবো, কোন ধাপে আমাদের সেন্ট্রোমিয়ারের বিভাজন হচ্ছে? প্রোফেজে কখনোই সেন্ট্রোমিয়ারের বিভাজন হয় না, প্রোমেটাফেজে কখনো সেন্ট্রোমিয়ার বিভাজন হয় না, টেলোফেজেও কখনো সেন্ট্রোমিয়ার বিভাজন হয় না। তাহলে সেন্ট্রোমিয়ারের বিভাজন কখন হয়? মেটাফেজে হয়। সেন্ট্রোমিয়ারের বিভাজন কখন হয়? একটু সবাই কথা বলি, সেন্ট্রোমিয়ারের বিভাজন কখন হয়? মেটাফেজে হয়। মেটাফেজে আরেকটা জিনিস ঘটে, সবাই একটু কথা বলি, কেউ কি বলতে পারবেন? বলেন মেটাফেজে কি ঘটে? একটু সবাই নোট করবেন এবং আমার সাথে কমেন্ট করবেন। কমেন্টে মেটাফেজে কি ঘটে বলেন তো? মেটা কাইনেসিস ঘটে। ম মিল আছে, ঠোঁটে কিনারে লাগতে হবে। মেটাফেজে ভাই কি ঘটবে? মেটা কাইনেসিস ঘটবে। এবং এই মেটাফেজেই ক্রোমোজোমগুলা সর্বাধিক পরিমাণে খাটো হচ্ছে এবং সর্বাধিক পরিমাণে মোটা হচ্ছে। ক্রোমোজোমগুলা এই যে সর্বাধিক পরিমাণে খাটো হচ্ছে, ক্রোমোজোমগুলো যে সর্বাধিক পরিমাণে মোটা হচ্ছে, এই ঘটনাটাকে আমরা কি বলবো? সবাই একটু কথা বলেন তো। কনডেনশন বলবো। খুবই চুজি কোশ্চেন, পরীক্ষা আসার মতো কোশ্চেন ভাই। তাহলে মেটাকাইনেসিস কোথায় ঘটে? মেটাফেজে ঘটে। যদি বলা হয় কনডেনশন কোথায় ঘটে? মেটাফেজে। তাহলে ভুল করা যাবে না। ওকে, পরের কোশ্চেন দেখেন, সবাই একটু কথা বলবো। আচ্ছা, সবাই তো কথা বলবো, সবাই কথা বলবো। ফ্রেন্ডকে দ্রুত আমরা মেনশন করবো, দ্রুত আমরা ফ্রেন্ডকে কি করবো বলতো? মেনশন করবো। সবাই আমরা দ্রুত ফ্রেন্ডে মেনশন করবো, সবাই সবাই। ওকে, পরের কোশ্চেন দেখেন, পরের কোশ্চেনে দেওয়া আছে কোনটি আমাদের প্রোগ্রাম সেলড ডেট। আচ্ছা, আমি একটু যদি আপনাদেরকে যদি কথা বলি, আচ্ছা আমাকে একটু বলেন তো আপনারা, দেখি আপনারা কে কে কমেন্ট করতেছেন দেখি। একটা কোষের মৃত্যু, বলেন সবাই, একটা কোষের, সবাই একটু কথা বলেন তো, কথা বলবেন। হ্যাঁ, একটা সেলের মৃত্যু, হ্যাঁ একটা সেলের মৃত্যু আসলে কয়ভাবে হতে পারে ভাই? একটু কথা বলেন। একটা কোষের মৃত্যু কয়ভাবে হতে পারে বলেন তো? একটা কোষের মৃত্যু কিন্তু আপনাদের দুইভাবে হতে পারে। কি কি? একটা হচ্ছে নেক্রোসিস, নেক্রোসিস। এটা কি বলছি বলেন তো? অ্যাপোপ্টোসিস। নেক্রোসিস আর কি বলছি? অ্যাপোপ্টোসিস। ঠিক আছে, এই যে নেক্রোসিস, নেক্রোসিস আমরা কেন বলবো? বিষাক্ত কোনো দ্রব্যের কারণে যদি হয় সেটাকে আমরা নেক্রোসিস বলবো। কি বললাম? বিষাক্ত কোনো দ্রব্যের জন্য যদি হয় সেটাকে আমরা কি বলবো বলেন তো? নেক্রোসিস বলবো। বিষাক্ত কোনো দ্রব্যের জন্য হলে সেটাকে আমরা কি বলবো? নেক্রোসিস বলবো। ঠিক আছে, আর যদি জিন নিয়ন্ত্রিত হয় সেটাকে আমরা কি বলবো? অ্যাপোপ্টোসিস বলবো। এবং এই অ্যাপোপ্টোসিসের আরেকটা নাম কি বলেন তো? প্রোগ্রামড কি বলছি? প্রোগ্রামড সেল ডেথ। কি বলছে? প্রোগ্রামড সেল ডেথ। ক্লিয়ার ভাই? তাহলে কোনটি প্রোগ্রাম সেলড ডেথ? অবশ্যই কি হবে? মাইটোসিস, মিওসিস তো কখনো প্রশ্ন আসে না, নেক্রোসিস তো আলাদা। সবাই ক্লিয়ার কিনা এটা কথা বলবেন? সবাই ক্লিয়ার কিনা এটা কথা বলবেন? ওকে, খুব সুন্দর। ফারিয়া জাহান, সবাই একটু আমরা অ্যান্সার করবো। হ্যাঁ, আজকে ক্লাসটা একেবারে সবাই প্রাণবন্তভাবে ক্লাসটা করবো ইনশাল্লাহ। আমাদের ভাই চান্স পেতেই হবে অ্যাট এনি কস্ট। আমাদের সবার দেয়ালে পিঠ থেকে গেছে। আমি বিশ্বাস করি যারা ক্লাস করতেছে ইনশাল্লাহ সবাই আমরা গুচ্ছ পরীক্ষা 9 তারিখে ভালোভাবে
বায়োলজিতে ফুল অ্যান্সার তো করবই, এসব প্রত্যেকটা সাবজেক্টে ফুল অ্যান্সার করে আমরা গুচ্ছের মধ্যে একটা সিট নিশ্চিত করে আমরা আমাদের বাবা মার মুখ উজ্জ্বল করবো ইনশাল্লাহ, আমি এটা বিশ্বাস করি। সবাই সবাই আমরা কমেন্ট করবো এবং সবাই একটু দ্রুত ফ্রেন্ডকে মেনশন করবো। ওকে, পরের কোশ্চেনে চলে আসতেছি, সবাই একটা কথা বলি। পরের কোশ্চেনটা ভাই কি দেওয়া আছে, মাইটোসিসের কোন ধাপে, পরের কোশ্চেনটা দেখেন কি দেওয়া আছে। পরের কোশ্চেনটা আছে মিওসিস প্রোফেজ একের কোন ধাপে কায়াজমাটা দেখা যায়। একটু সবাই আমরা কথা বলি, বলেন কায়াজমাটা আসলে কোথায় দেখতে পারবো বলেন তো, কায়াজমাটা আমরা কোথায় দেখতে পারবো বলেন। ল্যাপটোটিংয়ে কি কায়াজমা দেখা যায়? না। জাইগোটিংয়ে কি কায়াজমা দেখা যায়? না। ডিপ্লোটিংয়ে কি কায়াজমাটা দেখা যায়? না। তাহলে ভাই কোথায় দেখা যায় ভাই? প্যাকাইটিংয়ে দেখা যায় ভাই। ভাই তাহলে কোথায় দেখা যায় ভাই? প্যাকাইটিংয়ে দেখা যায়। তাহলে কোন ধাপে, সবাই কথা বলি, কোন ধাপে কায়াজমাটা দেখা যায়? সবাই কথা বলি, কোন ধাপে কায়াজমাটা দেখা যায়? প্যাকাইটিংয়ে কায়াজমাটা দেখা যায়। ঠিক আছে, ওকে, সবাই মিলে আমরা অ্যান্সার করব। ঠিক আছে, পরের কোশ্চেন আমি চলে আসতেছি। দেখেন পরের কোশ্চেনটা দেখি কি দেওয়া আছে। আচ্ছা দেখেন, কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোমগুলা বিষুবীয় অঞ্চলে অবস্থান করে? খুবই একটা দামি কোশ্চেন। কোন পর্যায়ে, আচ্ছা ক্রোমোজোমগুলা যে বিষুবীয় অঞ্চলে অবস্থান করতেছে, এ ঘটনাটাকে আমি কি বলবো, আমি কিন্তু কিছুক্ষণ আগে আলোচনা করছি। এ ঘটনাটাকে আমি মেটাকাইনেসিস বলবো। তাহলে ম মানে কি? অবশ্যই অ্যান্সার কি হবে ভাই? মেটাফেজে। তাহলে বিষুবীয় অঞ্চলে অবস্থান, মেটাকাইনেসিস, আমাদের অবশ্যই অ্যান্সার কি হবে বলেন তো? মেটাফেজ। সবাইয়ের কাছ থেকে আমি অ্যান্সার জানতে চাচ্ছি, সবার কাছে তো কমেন্ট করুন, দেখি কে কে কমেন্ট করতেছেন। সবাই কথা বলবেন, সবাই। শ্রেয়া ঘোষ কমেন্ট করো, সবাই সবাই। ওকে, ধন্যবাদ। একটু সবাই কমেন্ট করব এবং একটু সবাই ফ্রেন্ডেরকে আমি মেনশন করবো। ঠিক আছে, ওকে, পরের কোশ্চেন দেখেন, সবাইটা কথা বলি। দেখেন সবাইটা কথা বলে দেখেন, অতিরিক্ত শর্করা জাতীয় খাবার খেলে রক্তে কি বেড়ে যায়? মানে আপনি যদি অতিরিক্ত পরিমাণের শর্করা জাতীয় আপনি খাবার খান, হ্যাঁ, তাহলে আপনার রক্তে কি বেড়ে যাবে? গুচ্ছতে 22-23 কোশ্চেনটা আসছিল, দিতে পারে। আপনার কি ট্রাইগ্লিসারাইড বেড়ে যাবে, ইউরিক অ্যাসিড বেড়ে যাবে, ক্রিয়েটিনিন বেড়ে যাবে, নাকি লিপোপ্রোটিন বেড়ে যাবে? সবাই একটু কথা বলি। রক্তে অতিরিক্ত গ্লুকোজ, হ্যাঁ, রক্তে অতিরিক্ত শর্করা জাতীয় খাবার খেলে রক্তে যে জিনিসটা, আমি একটু যদি কথা বলি ভাই, দেখেন এই কোশ্চেনটা আমি শর্ট সিলেবাসের বাইরে থেকে একটা কোশ্চেন দিয়েছি, কারণ শর্ট সিলেবাসের বাইরে থেকে যে কোশ্চেনগুলো আসলে আসতে পারে আমি সেগুলো নিয়ে আলোচনা করতেছি। হ্যাঁ, ঘাবড়ানোর কিছু নেই, ভরসা রাখেন আমাদের উপরে। অতিরিক্ত শর্করা জাতীয় খাবার খেলে রক্তে কি বেড়ে যায়? অবশ্যই মাথা রাখবেন, অতিরিক্ত শর্করা জাতীয় খাবার খেলে রক্তে আমাদের ট্রাইগ্লিসারাইডটা হচ্ছে কি হচ্ছে বলেন তো? বেড়ে যাচ্ছে। ঠিক আছে, সবাই একটু কথা বলেন, সবাই একটু কমেন্ট করেন, একটু মুখস্থ করে ফেলেন, বলেন অতিরিক্ত শর্করা জাতীয় খাবার খেলে সবাই কি হচ্ছে বলেন তো? ট্রাইগ্লিসারাইড আমাদের বেড়ে যাচ্ছে। ওকে, ধন্যবাদ শ্রেয়া ঘোষকে, ধন্যবাদ। ওকে, পরের কোশ্চেন দেখি কে কমেন্ট করতে পারেন সবার আগে। কোশ্চেনটা আমাদের কি দেওয়া আছে, সবাই একটু কমেন্ট করবেন। ঠিক আছে, আচ্ছা পরের কোশ্চেন দেখেন, সেলুলোজ কত কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডের পরিমাণ? আমি একটু যদি আপনাদেরকে যদি আলোচনা করি, দেখেন সেলুলোজ, ঠিক আছে, সেলুলোজ আমরা কোথায় পাই? সেলুলোজ কত কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডের পলিমার, কয়টা কার্বন আছে আমাদের এখানে? সেলুলোজ আমাদের কত কার্বন বিশিষ্ট? অবশ্যই মাথায় রাখবেন, সেলুলোজটা হচ্ছে আমাদের 6 কার্বন যুক্ত মনোস্যাকারাইডের পলিমার। তাহলে অবশ্যই অ্যান্সার কি হচ্ছে বলেন তো? 6। তাহলে সেলুলোজ কত কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডের পলিমার ভাই? 6 কার্বন যুক্ত মনোস্যাকারাইডের পলিমার। ঠিক আছে, ওকে, পরের কোশ্চেনটা আমি চলে আসি, দেখি আপনারা কে কে কমেন্ট করতেছেন, সবাই তো কমেন্ট করবো। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। আচ্ছা দেখেন, খুবই একটা চুজি কোশ্চেন, হ্যাঁ, দিতে পারে। প্রোটিন, আমরা সবাই জানি প্রোটিনের গঠন এবং কাজের এককে কি বলে বলেন তো ভাই? অ্যামাইনো অ্যাসিড বলে, তাই না? ভালো কথা, প্রোটিন মানে অ্যামাইনো অ্যাসিড। প্রোটিনের অ্যামাইনো অ্যাসিডগুলা একে অপরের সাথে কোন বন্ধনে যুক্ত হয়? যেমন একটা গার্লফ্রেন্ড একটা বয়ফ্রেন্ড যেমন ভালোবাসার বন্ধনে যুক্ত হয়, একটা হাজব্যান্ড ওয়াইফ যেমন ভালোবাসার বন্ধনে যুক্ত হয়, ঠিক তেমনি প্রোটিনের অ্যামাইনো অ্যাসিডগুলো একে অপরের সাথে সে আসলে কোন বন্ধনে যুক্ত হবে? এখানে কোন বন্ধন আছে, কি ধরনের বন্ধন আছে? এখানে পেপটাইড বন্ধন আছে, নাকি গ্লাইকোসাইডের বন্ধন আছে, নাকি অ্যাস্টার বন্ধন আছে, নাকি হাইড্রোজেন বন্ধন আছে? একটা জিনিস মাথায় রাখবেন,
অ্যামাইনো অ্যাসিড থাকা মানেই হচ্ছে মাস্ট বি সেখানে পেপটাইড বন্ড থাকা। কি বলছি? অ্যামাইনো অ্যাসিড থাকা মানে হচ্ছে সেখানে কি বন্ড থাকা ভাই? পেপটাইড বন্ড থাকা। তাহলে অবশ্যই অ্যান্সার হচ্ছে পেপটাইড। সবাই একটু কথা বলবেন, সবাই একটু কথা কমেন্ট করবেন, ঠিক আছে? ওকে, পরের কোশ্চেন দেখেন, পনির মানে চিজ তৈরিতে কোন এনজাইমটা আসলে ব্যবহার করা হয়? এখানে বেশ কটা এনজাইমের নাম আমাদের দেওয়া আছে, তাই না? তো পনির তৈরিতে কোন এনজাইম ব্যবহার করা হয়? দেখেন, পনির দুধ থেকে পনির তৈরিতে যে এনজাইমটা আসলে আমরা ব্যবহার করব, সে এনজাইমটার নাম হচ্ছে রেনিন এনজাইম। কি বললাম? দুধ থেকে পনির তৈরিতে যে এনজাইমটা ব্যবহার করি, হ্যাঁ, সে এনজাইমটার নাম কি বলছি বলেন তো? সে এনজাইমের নাম কি? সবাই কথা বলবো। সে রেনিন এনজাইম, ঠিক আছে? সবাই কথা বলছে, এনজাইমের নাম কি? রেনিন এনজাইম। ধন্যবাদ। ওকে, পরের কোশ্চেন আমরা একটু কথা বলি। পরের কোশ্চেন দেখেন, পরের কোশ্চেনে দেওয়া আছে, কোন জৈব উপাদানে গ্লুটামিক অ্যাসিড থাকে? খুবই চুজি কোশ্চেন ভাই, আমাদের এবার গুচ্ছের মধ্যে কোশ্চেনে দিলেও দিতে পারে। একটু আমি আপনাদের কাছ থেকে কোশ্চেনের অ্যান্সারটা জানতে চাচ্ছি। আমি চাই যে আপনারা একটু কমেন্টে অ্যান্সার করবেন। বলেন, কোন মানে জৈব উপাদানে গ্লুটামিক অ্যাসিড থাকে? শর্করা থেকে থাকে, নাকি আপনার আমিষে থাকবে, নাকি ফ্যাটে থাকবে, না মানে কোন কোন জৈব উপাদানে গ্লুটামিক অ্যাসিড থাকে? যেমন রুই মাছ, তারপর হচ্ছে যে ডালে, তারপর হচ্ছে গরুর গোস্তে, খাসির গোস্তে, মানে প্রোটিনে, এগুলো কিন্তু গ্লুটামিক অ্যাসিড থাকে। এজন্য কিন্তু গ্লুটামিক অ্যাসিড কিন্তু আবার ক্রিয়েটিনের পরিমাণ বাড়াতে, এজন্য কিন্তু দেখবেন যে যাদের কিডনি পেশেন্ট হয় তাদের কিন্তু এই প্রোটিনটা কম খেতে বলে, ঠিক আছে? তো কোন জৈব উপাদানে গ্লুটামিক অ্যাসিড থাকে? অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন, প্রোটিনে বা আমিষে আমাদের গ্লুটামিক অ্যাসিড থাকে, ঠিক আছে ভাই? সবাই একটা কথা বলবেন। ওকে, পরের কোশ্চেন দেখেন, কনজুগেটেড প্রোটিনের অপ্রোটিন অংশকে কি বলে? কনজুগেটেড প্রোটিন মানে হচ্ছে প্রোটিনের সাথে অপ্রোটিন দুই পার্ট একসাথে যদি অ্যাটাচড থাকে, সে প্রোটিনগুলোকে আমরা কি প্রোটিন বলবো? কনজুগেটেড প্রোটিন বলবো, ঠিক আছে ভাই? তো আমার কোশ্চেন এখানে কি দেওয়া আছে দেখেন তো, কনজুগেটেড প্রোটিনের অপ্রোটিন অংশকে আমরা কি বলবো? অবশ্যই মাথা রাখবেন, কনজুগেটেড প্রোটিনের অপ্রোটিন অংশকে আমরা প্রস্থেটিক গ্রুপ বলবো। কনজুগেটেড প্রোটিনের অপ্রোটিন অংশকে কি বললাম? কনজুগেটেড প্রোটিনের অপ্রোটিন অংশকে আমরা কি বলবো? প্রস্থেটিক গ্রুপ বলবো, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে? তাহলে সবাই একটা কথা বলি, কনজুগেটেড প্রোটিনের অপ্রোটিন অংশকে আমরা কি বলবো? প্রস্থ। ধন্যবাদ জান্নাতুল নামের সুপ্তি। সবাই একটু আমরা কথা বলি, হ্যাঁ, সবাই কমেন্ট করব, এবং একটু বেশি বেশি করে ফ্রেন্ডদেরকে মেনশন করব, একটু বেশি বেশি করে ক্লাসটা টাইমলাইনে আমরা শেয়ার দিয়ে দিব, ঠিক আছে? ওকে, সবাই একটু কথা বলি। পরের কোশ্চেন দেখেন, পরের কোশ্চেন আমাদের কি দেওয়া আছে? পানির সাথে, সবাই একটা কথা বলো, পানির সাথে কার্বন ডাইঅক্সাইড যদি বিক্রিয়া করে, ভালো কথা, পানির সাথে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করলো, কি হলো ভাই বলেন তো? পানির সাথে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করলো, পানির সাথে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে আমাদের কার্বনিক অ্যাসিড হলো। তো এই বিক্রিয়াটা আসলে আপনার কোন এনজাইম দ্বারা আপনার সংঘটিত হয়? অ্যামাইলেস, লাইগেস, কার্বনিক অ্যানহাইড্রেস, নাকি হচ্ছে হাইড্রেস? সবাই একটা কথা বলবেন। মানে এই যে একটা রিয়াকশন, দেখেন আমি রিয়াকশন লিখে দিচ্ছি, দেখেন পানি, হ্যাঁ, পানির সাথে কে রিয়াকশন করলো ভাই? কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করলো, ভালো কথা। পানির সাথে কে বিক্রিয়া করলো? কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করলো। বিক্রিয়া করে কি উৎপন্ন করলো? কার্বনিক অ্যাসিড উৎপন্ন করলো। ভাই কি উৎপন্ন করলো? কার্বনিক অ্যাসিড উৎপন্ন করলো। এই জায়গায় কোন এনজাইম দ্বারা সংগঠিত হচ্ছে? অ্যামাইলেস দ্বারা সংগঠিত হয় না, লাইপেস দ্বারা সংগঠিত হয় না, হাইড্রোলেস দ্বারা সংগঠিত হয় না, সংগঠিত হচ্ছে ভাই কি দ্বারা? কার্বনিক অ্যানহাইড্রেস দ্বারা। কি দ্বারা? সবাই কথা বলি। ধন্যবাদ সুমাইয়া জাহান, ইতি, শ্রেয়া ঘোষ, সবাই আমরা কথা বলবো, ঠিক আছে? ওকে, পরের কোশ্চেন দেখেন, সবাই একটা কথা বলি, ভাইরাস থেকে কোশ্চেন চলে আসছে। সাধারণ সর্দি কাশি নর্মালি কিন্তু দেখবেন যে অনেক সময় আপনি বৃষ্টির পানিতে বা কোনো একটা কারণে হাঁচি দিচ্ছেন, কাশি দিচ্ছেন, এটাকে আমরা সাধারণত মানে নর্মাল ফ্লু বলি, হ্যাঁ? এই সাধারণ সর্দি কাশি কোন ভাইরাসের কারণে হচ্ছে? ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের জন্য হচ্ছে, নাকি রাইনো ভাইরাসের জন্য হচ্ছে, নাকি রোটা ভাইরাসের জন্য হচ্ছে,
নাকি রেট্রো ভাইরাসের জন্য হচ্ছে? এই যে 4টা ভাইরাস বাবাজি আছে না এখানে, 4টা ভাইরাস বাবাজি কিন্তু এক একগুলো এক এক ধরনের রোগের জন্য সে দায়ী। তো আমার কোশ্চেনটা হলো সাধারণ সর্দি কাশির জন্য কোন ভাইরাস ইজ রেসপন্সিবল? হুইচ ভাইরাস ইজ রেসপন্সিবল? যে ভাইরাসটা রেসপন্সিবল সে ভাইরাসটার নাম হচ্ছে ভাই রাইনো ভাইরাস। আমি সবার কাছ থেকে একটু কমেন্ট জানতে চাচ্ছি, সবাই একটু কথা বলি, একটু রিকল করি। দেখেন সাধারণ সর্দি কাশির জন্য কোন ভাইরাসটা দেয় বলেন তো? রাইনো ভাইরাস দেয়। সবাই কথা বলবো, ঠিক আছে? ওকে, পরের কোশ্চেন দেখেন, সবাই কথা বলবো। পরের কোশ্চেন দেখেন, প্রদত্ত ভাইরাসগুলোর মধ্যে সবচেয়ে ছোট ভাইরাস কোনটা? মানে এখানে 4টা ভাইরাস বাবাজি আছে, তো এই 4টা ভাইরাস বাবাজির মধ্যে কোন ভাইরাসটা হচ্ছে যে আপনার সবচাইতে ছোট? কোন ভাইরাসটা হলো সবচাইতে ছোট? আমি একটু যদি কথা বলি, এই যে করোনা ভাইরাস, মোজাইক ভাইরাস, ফুট অ্যান্ড মাউথ ভাইরাস, টিটু ভাইরাস, এই যে 4টা ভাইরাসের মধ্যে সবচাইতে ছোট ভাইরাসটার নাম হচ্ছে ভাই ফুট অ্যান্ড মাউথ ভাইরাস। সবচেয়ে যে ছোট যে ভাইরাসটা, সে ভাইরাসের নাম কি বলতো? ফুট অ্যান্ড মাউথ। সবাই একটু কথা বলবেন, ফুট অ্যান্ড মাউথ ভাইরাস। ধন্যবাদ, ধন্যবাদ, খুব সুন্দর, নীলিমা ইব্রাহিমকে ধন্যবাদ। পরের কোশ্চেনে আমি চলে আসি। দেখেন প্রাকৃতিক পতঙ্গনাশক কোনটা? মানে কোনটি নর্মালি সে প্রাকৃতিক পতঙ্গনাশক? সবাই একটু কথা বলি। 4টা অপশন আমাদের এখানে আছে, 4টা কিন্তু ব্যাকটেরিয়া। নম্বর 1 ক্লস্ট্রিডিয়াম টিটানি, নম্বর 2 ট্রাইটোসোমোনাস এসপি, নম্বর সি স্ট্রেপ্টোককাস ল্যাকটিস, নম্বর ডি বেসিলাস থুরিনজিয়েন্সিস। এই 4টা অপশনের মধ্যে কোনটা আমাদের প্রাকৃতিক পতঙ্গনাশক? ঠোঁটের কিনারায় থাকতে হবে ভাই। প্রাকৃতিক পতঙ্গনাশক হচ্ছে বেসিলাস থুরিনজিয়েন্সিস। প্রাকৃতিক পতঙ্গনাশকটা কিন্তু বলতো বেসিলাস থুরিনজিয়েন্সিস, ঠিক আছে? ওকে, পরের কোশ্চেন যদি আমি চলে আসি, দেখি সবাইটা কথা বলি। এখানে 3টা ভাইরাসের নাম দেওয়া আছে, সার্স আছে, ইবোলা আছে, নোভেল করোনা আছে। এগুলো কি ধরনের ভাইরাস? ট্রিপুলা ইরিডিসেন্ট, টিটু, এডিনো হার্পিস সিমপ্লেক্স, নাকি ইমার্জিং ভাইরাস? একটু সবাই কমেন্ট করবেন, কারণ এই টাইপের কোশ্চেন পরীক্ষা দিতে পারে আপনাদের। 3টা ভাইরাস আছে, এর মধ্যে কি ভাইরাস? এটা কি ভাইরাস আসলে? আমি আপনাদেরকে যদি কথা বলি, সবাই একটু মন দিয়ে শুনে। সার্স নাম শুনছেন না? সার্স, সার্স, সার্স দ্বারা, সার্স যেটা হচ্ছে সার্স, তারপর ইবোলা, নভেল করোনা, এগুলো হচ্ছে এক ধরনের ইমার্জিং ভাইরাস। প্রশ্ন করতে ভাইয়া আপনি তো বলেন ইমার্জিং ভাইরাসটা কি? ইমার্জিং ভাইরাসটা হচ্ছে যে যার পোষক ছিল পূর্বে একটা, বর্তমানে পোষক হয়ে গেছে আরেকটা। এই ধরনের ভাইরাসগুলোকে আমরা ইমার্জিং ভাইরাস বলবো, ঠিক আছে? তো এই যে আমাদের ইমার্জিং যে ভাইরাস, সবাই একটু কথা বলবেন আমার সাথে। ইমার্জিং যে ভাইরাসগুলো আছে, সেই ইমার্জিং ভাইরাসগুলো মনে রাখার সূত্রটা কি বলেন তো? HENRS, ঠিক আছে? কেন? H ফর কি? HIV, E ফর কি? ইবোলা, N ফর কি? নীল, এবং S ফর কি? সার্স। ক্লিয়ার? তার মানে কি, এখন আমাকে যদি পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয়, সবাইটা আমি কোশ্চেনটা করব, দেখবো যে আসলে কে সবার আগে অ্যান্সার করতে। কোশ্চেনটা বুঝবেন। বলেন তো ভাই, কোন ভাইরাসের আক্রমণে দেহের কোষ ফেটে যায়? সবাইটা কথা বলবেন, সবাইটা কথা বলি। কোন ভাইরাসের আক্রমণে দেহের কোষ ফেটে যায়? সবাইটা কথা বলবো, সবাই আমরা একটু কথা বলবো। দেখি কে কমেন্ট করতে পারেন, বলেন। সবাই আমরা কমেন্ট করবো, সবাই কমেন্ট করবো, সবাই সবাই সবাই। কোন ভাইরাসের আক্রমণে দেহের, হ্যাঁ ধন্যবাদ নীলিমা ইব্রাহিম বলছি ইবোলা, হ্যাঁ অবশ্যই মাথা রাখবেন ইবোলা, হ্যাঁ ধন্যবাদ। ইবোলা ভাইরাসের না, জিকা ভাইরাসের জন্য না ভাইয়া, ইবোলা ভাইরাসের জন্য দেহের কোষ হলো ফেটে যায়, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে আমাদের ইমার্জিং ভাইরাস, এগুলো ভুলা যাবে না। ওকে, পরের কোশ্চেন দেখেন। পরের কোশ্চেনটা দেওয়া আছে, কোনটি আমাদের সিমবায়োটিক অ্যাসোসিয়েশন? গুচ্ছতে হলো 21-22 কোশ্চেনটা আমাদের দেওয়া হয়েছিল। বলেন কোনটি আমাদের সিমবায়োটিক অ্যাসোসিয়েশন? দেখেন কোনটি, ধন্যবাদ সুস্মিতা রয়কে, আনামুল হককে, সনি সাহাকে, ফারিয়া জাহানকে, খুব সুন্দর।
সবাই একটু আমরা দ্রুত ফ্রেন্ডকে মেনশন করব। হ্যাঁ, দেখি কে কতজন ফ্রেন্ডকে মেনশন করতে পারে। একটা জোন আছে, আসলে কোনটা হচ্ছে আমাদের সিম্বায়োটিক জোন, সবাই একটু কথা বলি, কোনটি আমাদের সিম্বায়োটিক জোন? দেখেন, হিউম্যান লাইস, বিন ব্যাকটেরিয়া, গোট নাকি হিউম্যানর? বলেন কোনটি হচ্ছে আমাদের সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন? সবাই একটু আমরা কথা বলি, বলেন কোনটি হচ্ছে আমাদের সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন? অবশ্যই মাথা রাখবেন, সিম্বায়োটিক অ্যাসোসিয়েশনের মধ্যে একটাই আছে ভাই, বিন আর ব্যাকটেরিয়া। ঠিক আছে, আচ্ছা পরের কোশ্চেন দেখেন, কমা আকৃতির ব্যাকটেরিয়া কোনটি? যেটা গুচ্ছতে 2020-21 কোশ্চেনটা আসছিল। আমরা একটু সবাই একটু কথা বলি, সবাই আমরা কথা বলবো, কমা আকৃতির ব্যাকটেরিয়া কোনটা? সবাই আমরা কথা বলি, বলেন কমা আকৃতির ব্যাকটেরিয়া কোনটা? বলেন কমা আকৃতির ব্যাকটেরিয়া কোনটা? অবশ্যই মাথা রাখবেন, কমা আকৃতির ব্যাকটেরিয়াটা হচ্ছে ভিব্রিও, ভিব্রিও, ভিব্রিও কলেরা। কমা আকৃতির ব্যাকটেরিয়াটা কি বলছে বলেন তো? ভিব্রিও কলেরা। বাকিগুলো একটাও কিন্তু কমা আকৃতির ব্যাকটেরিয়া না। তা কমা আকৃতির ব্যাকটেরিয়াটা কি বলছে বলেন তো? ভিব্রিও কলেরা। আচ্ছা, নীলিমা ইব্রাহিম বলছে চকলেট কিনে দিলে ফ্রেন্ডের মেনশন দিব। আচ্ছা ঠিক আছে ভাই, চকলেট না ভাই, আপনি চান্স পান, কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ পাপ্পু ভাইয়ের বাসায় আপনাদের সবার দাওয়াত রইল, পাপ্পু ভাই আপনাকে ট্রিট দিবে, কোনো সমস্যা নাই, বা চান্স পেতে হবে। ঠিক আছে, ওকে ঠিক আছে, চান্স পেতে হবে। ওকে আচ্ছা, পরের কোশ্চেন দেখেন কি দেওয়া আছে। পরের কোশ্চেন দেখেন, একটু আমরা কথা বলবো। পরের কোশ্চেন আমাদের কি দেওয়া আছে, পোষক কোষের কোথায়? পোষক কোষের, আমরা জানি ভাইরাস মানে পোষক কোষে, পোষক কোষের কোথায় ভাইরাসের প্রোটিন সংযুক্ত হয়? সবাই আমরা একটু কথা বলবো, বলেন পোষক কোষের কোথায় ভাইরাসের প্রোটিন সংযুক্ত হয়? নিউক্লিয়াসে কি প্রোটিন সংযুক্ত হয়? না। নিউক্লিয়ার মেমব্রেনে কি প্রোটিন সংযুক্ত হয়? না। সাইটোপ্লাজমে কি প্রোটিন সংযুক্ত হয়? না। তাই পোষক কোষের কোন জায়গায় আমাদের ভাইরাসের প্রোটিন সংযুক্ত হয়? অবশ্যই মাথায় সবাই একটু কথা বলবেন, রিসিপ্টর সাইটের সাথে। সবাই একটু মুখস্থ করেন, কোথায়? রিসিপ্টর সাইটের সাথে ভাইরাসের প্রোটিনটা কি হচ্ছে বলেন তো? সংযুক্ত হচ্ছে। ধন্যবাদ। পরের কোশ্চেন দেখেন, কোন ব্যাকটেরিয়া মানবদেহে ভিটামিন বি কমপ্লেক্স সরবরাহ করে? এমন এক ব্যাকটেরিয়া আছে, সবাই একটু মুখস্থ করেন, পড়াগুলা রিকল করেন, কোন ব্যাকটেরিয়াগুলা মানবদেহে আপনার সে কি কমপ্লেক্স সরবরাহ করতেছে? বি কমপ্লেক্স সরবরাহ করতেছে। কে বলেন তো, কে আমাদের বি কমপ্লেক্স সরবরাহ করে? অবশ্যই মাথা রাখবেন, বি কমপ্লেক্স সরবরাহ করে হচ্ছে ই কোলাই। আমি সবার কাছ থেকে কমেন্ট চাচ্ছিলাম, কে সরবরাহ করতেছে বলেন তো? ই কোলাই, মানে অ্যাসক্যারেসিয়া কোলাই হচ্ছে আমাদের কি করতেছে বলেন তো? সবাইটা কথা বলি, কে সংযোগ করতেছে? অ্যাসক্যারেসিয়া কোলাই। ঠিক আছে, ওকে পরে একটু কথা বলি। পরের কোশ্চেন দেখেন, আমাদের কি দেওয়া আছে, পোয়েসি গোত্রের, পোয়েসি গোত্রের উদ্ভিদ আসলে কোনটা? এখানে 4টা অপশন আছে, সবাই একটু কথা বলবেন, মানে কোন গোত্রটা আমাদের পোয়েসি গোত্রের? বাঁশ, জবা, বনকরা নাকি স্থলপদ্ম? সবাই একটু কথা বলেন, পোয়েসি গোত্রের পোয়েসি গোত্রের উদ্ভিদ কোনটা? সবাই একটু কথা বলি, পোয়েসি গোত্রের উদ্ভিদ কোনটা? সবাই একটু কথা বলি। দেখেন, পোয়েসি গোত্রের উদ্ভিদ হলো, জবাটা কিন্তু পোয়েসি গোত্রের উদ্ভিদ না, স্থলপদ্মটা পোয়েসি গোত্রের উদ্ভিদ না, বনকরাটা পোয়েসি গোত্রের উদ্ভিদ না, একমাত্র পোয়েসি গোত্রের উদ্ভিদ হলো ভাই বাঁশ। একমাত্র পোয়েসি গোত্রের উদ্ভিদ কি বলেন তো? বাঁশ। ঠিক আছে, ওকে পরের কোশ্চেন আমি যদি চলে আসি, বাংলাদেশে, এটা কিন্তু খুবই একটা চুজি কোশ্চেন আপনাদের গুচ্ছের জন্য, বাংলাদেশে প্রাকৃতিকভাবে জন্মানো নগ্নবীজী বৃক্ষ কোনটা? সবার কথা বলেন, বাংলাদেশে প্রাকৃতিকভাবে জন্মানো নগ্নবীজী উদ্ভিদ কোনটা? আমার জন্য কেন জানি মন বলতেছে হয়তো বা এই কোশ্চেনটা আপনারা এবার গুচ্ছে পেলেও পেতে পারেন। কোনটা আমাদের প্রাকৃতিকভাবে জন্মায়? তালিপাম সে কখনো প্রাকৃতিকভাবে জন্মায় না, জাস্ট বাঁশপাতাও জন্মায় না, নিটাম্য জন্মায় না। সবাই কথা বলে অ্যান্সার কি হবে বলেন তো? সাইকাস হবে। বাংলাদেশে প্রাকৃতিকভাবে জন্মানো নগ্নবীজী উদ্ভিদ কি বলেন তো? সাইকাস। কি হবে বলেন তো? সাইকাস। ঠিক আছে, ওকে আচ্ছা পরের কোশ্চেন যদি চলে আসি, সবাই কথা বলবো আমরা, বলেন দিনী শেখ, দিনী শেখ সবাই আমরা কমেন্ট করবো। ঠিক আছে, বলেন দিনী শেখ প্রক্রিয়া কোন উদ্ভিদের বৈশিষ্ট্য? খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। কোশ্চেনটা ভাই কি দেওয়া আছে, দিনী শেখ যে প্রক্রিয়াটা, এটা আমাদের কোন উদ্ভিদের বৈশিষ্ট্য? ব্রায়োফাইটা,
টেরিডোফাইটা, নগ্নবীজি নাকি গুপ্তবীজি? সবাই আমরা কথা বলি, বলেন কি দেওয়া আছে? মানে দিনিশেক প্রক্রিয়া কোন উদ্ভিদের বৈশিষ্ট্য? একটা জিনিস আপনারা মাথা রাখবেন ভাই, দিনিশেক যে প্রক্রিয়াটা এটা হচ্ছে আমাদের গুপ্তবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য। কি বললাম? দিনিশেক যে প্রক্রিয়াটা এটা হচ্ছে আমাদের গুপ্তবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য। তাহলে অবশ্যই অ্যান্সার হচ্ছে ভাই ডি। সবাই আমরা কমেন্ট করব, কমেন্ট এজন্যই করতে বলি যাতে আপনাদের পড়া রিকল হয়ে যায়, ঠিক আছে? ওকে, পরের কোশ্চেনটা আমরা অ্যান্সার করি। দেখেন পরের কোশ্চেনটা, জীবন্ত জীবাশ্ম কোনটা? আমি এই কোশ্চেন অ্যান্সার করব না, সবারই পারা উচিত। দেখি সবার কাছ থেকে আমি কমেন্টটা জানতে চাচ্ছি, বলেন জীবন্ত জীবাশ্ম কোনটি? পিনাস, সাইকাস, জ্যামিয়া নাকি পোডোকার্পাস? বলেন কোনটি জীবন্ত জীবাশ্ম? খুবই ইজি কোশ্চেন, হ্যাঁ সবার অ্যান্সার করবেন। জীবন্ত জীবাশ্ম কোনটা? বলেন জীবন্ত জীবাশ্ম কোনটা? অবশ্যই মনে রাখবেন জীবন্ত জীবাশ্ম হচ্ছে ভাই সাইকাস, কোনো ভুল করা যাবে না। ওকে, পরের কোশ্চেন আমি চলে আসতেছি। দেখেন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, চারটা অপশন দেওয়া আছে। কোনটি নগ্নবীজি উদ্ভিদ? চারটা অপশন কি দেওয়া আছে? বাঁশ, ধান, গম নাকি সাইকাস? সবাই কথা বলবেন কোনটি আসলে আমাদের নগ্নবীজি উদ্ভিদ? বলেন নগ্নবীজি উদ্ভিদ কি? বাঁশ কিন্তু নগ্নবীজি উদ্ভিদ না, ধানও নগ্নবীজি উদ্ভিদ না, গমও নগ্নবীজি উদ্ভিদ না। তাহলে নগ্নবীজি উদ্ভিদ ভাই কি হচ্ছে? সাইকাস হচ্ছে। সাইকাসটা হচ্ছে আমাদের নগ্নবীজি উদ্ভিদ, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, সবাই কথা বলবেন, সবাই অ্যান্সার করবেন, ঠিক আছে? ওকে, পরের কোশ্চেন যদি আমি অ্যান্সার করি, কোন উদ্ভিদের মূলে কোরারয়েড মূল পাওয়া যায়? একেবারে খুবই ইজি কোশ্চেন, বাট এগুলো কিন্তু আমরা অনেক সময় ভুল করি, বাট এগুলো ভুল করা যাবে না। কোন উদ্ভিদের মূলে কোরারয়েড মূল পাওয়া যায়? একটা জিনিস মাথা রাখবেন, সাইকাসে আমরা কোরারয়েড মূল পাই। তো সবাই এটা অ্যান্সার করেন, কোরারয়েড মূল আমরা কোথায় পাচ্ছি বলেন তো? সাইকাসে পাচ্ছি। ওকে, খুব সুন্দর রেসপন্স, এনামুল হক, সুমাইয়া জাহান, ইতি। ওকে, সবাই আমরা কমেন্ট করবো, ফ্রেন্ডে একটু মেনশন করবো, ঠিক আছে? পরের কোশ্চেন যদি বলি, দেখেন কোন উদ্ভিদটি পোয়েসি গোত্রের অন্তর্ভুক্ত নয়? সবাই এটা কথা বলেন, কোন উদ্ভিদটা পোয়েসি গোত্রের অন্তর্ভুক্ত নয়? দেখেন মানে অন্তর্ভুক্ত নয়, ওরিজা সেটিভা পোয়েসি গোত্রে অন্তর্ভুক্ত, ট্রাইটিকাম এটা পোয়েসি গোত্রে অন্তর্ভুক্ত, জিয়ামাস মানে ভুট্টা, সাইনোডন এটা আমাদের পোয়েসি গোত্রে অন্তর্ভুক্ত। তাহলে কোনটি পোয়েসি গোত্রে অন্তর্ভুক্ত নয়? গসিপিয়াম, হার্বাসিয়াম এটা হচ্ছে আমাদের পোয়েসি গোত্রের অন্তর্ভুক্ত, ঠিক আছে? অন্তর্ভুক্ত নয়। তাই আমি কোশ্চেন করতে পারেন আপনারা, ভাইয়া আমাকে একটু জানাই দেন এই গসিপিয়াম হার্বিসিয়াম এটা কিসের বৈজ্ঞানিক নাম ভাইয়া? এটা আমাদের কার্পাস তুলার বৈজ্ঞানিক নাম। এটা কোন গোত্রের অন্তর্ভুক্ত? অবশ্যই মাথা রাখবেন এটা হচ্ছে মালভেসি গোত্রের অন্তর্ভুক্ত, ঠিক আছে? এটা ইনফরমেশন কিন্তু আপনাদের গুচ্ছের জন্য ভাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই তিনটা কিন্তু পোয়েসি গোত্রে অন্তর্ভুক্ত না, তাই গসিপিয়াম হার্বিসিয়ামটা এটা হচ্ছে মালভেসি গোত্রের অন্তর্ভুক্ত, ঠিক আছে? ওকে, পরের কোশ্চেনে যদি আমি চলে আসি, সবাই এটা কথা বলবেন, নিষেকের পূর্বে, দেখেন এটা কিন্তু আমাদের শর্ট সিলেবাসের বাইরে থেকে কোশ্চেনটা আমি দিচ্ছি, বাট এই টপিকসটা আপনাদের দিতে পারে কোশ্চেনের মধ্যে। নিষেকের পূর্বে কোনটিতে শস্য উৎপন্ন হচ্ছে? নিষেকের পূর্বে কোনটিতে আমাদের শস্য উৎপন্ন হচ্ছে? মশে, ফানে, জিমনোস্পার্মে নাকি অ্যাঞ্জিওস্পার্মে? সবাই কথা বলি, কোনটিতে আমাদের মানে নিষেকের পূর্বে কোনটিতে শস্য উৎপন্ন হয়? অবশ্যই মাথা রাখবেন নিষেকের পূর্বে শস্য উৎপন্ন হয় হচ্ছে জিমনোস্পার্মে। কি বললাম? নিষেকের পূর্বে শস্য উৎপন্ন কোথায় হচ্ছে? জিমনোস্পার্মে, ঠিক আছে? ওকে, পরের কোশ্চেন আমি চলে আসবো, যেটা হচ্ছে আমাদের খুবই একটা চুজি চ্যাপ্টার, যেটা হচ্ছে যে উদ্ভিদের সাহিত্যতত্ত্ব থেকে আসছে। আমি যেগুলো কোশ্চেনগুলো পড়বো, তো যারা এখন মধ্যে ক্লাসে আসে নাই সবাই দ্রুত আমরা ক্লাসে চলে আসি, খুবই একদম ইম্পর্টেন্ট ক্লাস হচ্ছে, এবং একটু বেশি বেশি করে ফ্রেন্ডে আমরা মেনশন করবো। আচ্ছা, পত্ররন্ধ্র উন্মোচন ও বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে না কোনটা? দেখেন আমাদের কিন্তু পরীক্ষার মধ্যে আপনারা করে না কথাটা কিন্তু স্কিপ করে যান, তাই পরীক্ষার মধ্যে খুব ঠান্ডা মাথায় কোশ্চেন অ্যান্সারগুলো দাগাতে হবে আপনাদের। কোশ্চেনে কি দেওয়া আছে? পত্ররন্ধ্র উন্মোচন আর বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে না কোনটা? হ্যাঁ, স্টার্স অবশ্যই এটা নিয়ন্ত্রণ করে, পটাশিয়াম আয়ন মাস্ট বি সে নিয়ন্ত্রণ করবে, গ্লুকোজ 6-ফসফেট সেও আমাদের নিয়ন্ত্রণ করবে। আমার কোশ্চেনে কি দেওয়া আছে? পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে না কোনটা? অবশ্যই অ্যান্সার কি হবে ভাই? ম্যাগনেসিয়াম আয়ন। ম্যাগনেসিয়াম আয়নের জন্য আমাদের পাতার বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে। ওকে, পরের কোশ্চেন যদি আমি চলে আসি, সবাইটা কথা বলবো। পরের কোশ্চেন দেন কি দেওয়া আছে?
ক্রেবস চক্রের অক্সালো সাকসিনিক অ্যাসিডকে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিডে পরিণত করে কে? খুবই একটা কেমিস্ট্রি টার্ম নিয়ে আসলাম, তাই না? ক্রেবস চক্র আমরা সবাই জানি মাইটোকন্ড্রিয়া সংগঠিত হয়। ক্রেবস চক্রে 24 অণু এটিপি উৎপন্ন হচ্ছে। ক্রেবস চক্র 24 অণু সবচেয়ে বেশি পরিমাণে এটি উৎপন্ন হচ্ছে মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া কোষের শক্তিঘর বলি। ক্রেবস চক্রে অসংখ্য বিক্রিয়া সংগঠিত হয়, এর মধ্যে প্রত্যেকটা বিক্রিয়া কিন্তু ভিন্ন এনজাইমের সহায়তা হচ্ছে। এখানে অক্সালো সাকসিনিক অ্যাসিডটাকে সে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিডে কনভার্ট করতেছে। কোন এনজাইম? অবশ্যই মাথা রাখবেন, ডি কার্বক্সিলেজ এনজাইম। কারণ কি, এখানে বিক্রিয়ার মধ্যে আমাদের কার্বন ডাই অক্সাইড অণুটা বের হয়ে যাচ্ছে, এজন্য এই জায়গায় কি হচ্ছে, ডি কার্বক্সিলেজ অণুটা সেখানে কাজ করতেছে। ওকে ওকে, পরের কোশ্চেন যদি আমি অ্যান্সার করি, সবাই একটু কথা বলবো, ঠিক আছে? পরের কোশ্চেন দেখেন কি দেওয়া আছে, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এনএডি প্লাসকে বিজারণের জন্য কি প্রয়োজন? মানে কি প্রয়োজন হচ্ছে বলেন? এনএডি প্লাসকে বিজারণের জন্য কি প্রয়োজন? সবাই আমরা একটু কথা বলবো। এনএডি প্লাসকে বিজারণের জন্য কি প্রয়োজন? মানে আয়নের একটা দরকার, নাকি দুইটা দরকার, চারটা দরকার, কয়টা দরকার? সবাই একটু কথা বলি, কয়টা দরকার? অবশ্যই মাথা রাখবেন, গ্লাইকোলাইসিসকে এনএডি প্লাসকে বিজারণের জন্য দুইটা আমাদের প্রোটনের দরকার পড়তেছে। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের বি, ঠিক আছে? ওকে, পরের কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, আমরা সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করব। দেখি কোশ্চেনটা ভাই কি দেওয়া আছে। কোশ্চেনটা আমাদের এখানে দেওয়া আছে, উদ্ভিদ দ্রুত শোষণ করে কোনটা? মানে কে আসলে দ্রুত শোষণ করতেছে? সবাই একটু কথা বলি। দেখি অলরেডি অ্যান্সার করছে সোহাগ, সোয়েব। ওকে, সবাই একটু কথা বলবো, আমরা সবাই একটু ফ্রেন্ডের মেনশন করবো, ঠিক আছে? আচ্ছা, আমি একটু যদি কথা বলি, আমরা কিন্তু জানি খনিজ লবণগুলো কিন্তু আয়ন আকারে শোষণ। সবাই একটু আমার সাথে কথা বলবেন, হ্যাঁ? এখান থেকে একটা কোশ্চেন কিন্তু পরীক্ষার মধ্যে আমাদের দিলেও দিতে পারে। আমি কি বললাম? খনিজ লবণটা কিন্তু আয়ন আকারে শোষিত হয়। একটা হচ্ছে যে দ্রুত শোষিত হবে, এবং আরেকটা হচ্ছে আমাদের মন্থর গতিতে শোষিত হবে, ঠিক আছে? এখন কোশ্চেন হচ্ছে, ভাই দ্রুত গতিতে আমাদের সংগঠিত হচ্ছে কে, আর মন্থন গতিতে সংগঠিত হচ্ছে? দেখেন, মন্থর গতিতে কে শোষিত হচ্ছে? মন্থর গতিতে শোষিত হচ্ছে যে ক্যালসিয়াম, মানে কা আর সা, ক্যালসিয়াম আয়ন আর হচ্ছে সালফেট আয়ন। এটা হচ্ছে মন্থর গতিতে। দ্রুত গতিতে শোষিত হচ্ছে কে আয়ন, পটাশিয়াম আয়ন, আর কে আয়ন বলেন তো? নাইট্রেট আয়ন। এগুলো কিন্তু মুখের ঠোঁটে কিনা থাকতে হবে। তার দ্রুত শোষণ করতেছে কে? পটাশিয়াম আয়ন কে আছে? নাই। কে আছে? নাইট্রেট। অবশ্যই নাইট্রেট আয়ন হবে। আর এই যে ক্যালসিয়াম আয়ন, এখানে কিন্তু ক্যালসিয়াম আর সালফেট আয়নটা ধীর গতিতে হচ্ছে, ঠিক আছে? সবাই ক্লিয়ার? ওকে, খুব সুন্দর রেসপন্স। ওকে, ধন্যবাদ জান্নাতু, নাইমা, সুপ্তি, সুস্মিতা, রয়। ওকে, একটু আমরা দ্রুত সবাই ফ্রেন্ডকে মেনশন করবো, ঠিক আছে? ওকে, পরের কোশ্চেন যদি আমি চলে আসে, দেখি C4 উদ্ভিদের পাতার, খুবই একটা চুজি কোশ্চেন দিছে। আমরা জানি যে দুই ধরনের থাকে, C3 উদ্ভিদ বা C4 উদ্ভিদ, তাই না? C4 উদ্ভিদের পাতার বান্ডল শীটকে ঘিরে কোন কোষের স্তর থাকে? মানে C4 উদ্ভিদের পাতার ভিতরে আমাদের বেশ কয়েকটা বান্ডল শীট থাকে। তো এখানে বান্ডল শীটের মধ্যে আমাদের কোন কোষের স্তর থাকে? আমি সবার কাছ থেকে একটু কমেন্ট জানতে, জ্যান্থোফিলের স্তর থাকে, নাকি মেসোফিলের স্তর থাকে, নাকি কিউটিকলের স্তর থাকে, নাকি পত্ররন্ধ্রের স্তর থাকে? C4 উদ্ভিদের পাতার বান্ডল শীটকে ঘিরে বেসিক্যালি যে কোষের স্তর থাকে, সেই কোষের স্তরটার নাম হচ্ছে আমাদের মেসোফিল এর স্তর থাকে। জেন্থোফিলের থাকে, জেন্থোফিল অন্য জায়গায় থাকে, ঠিক আছে? ওকে, পরের কোশ্চেন আমি সবার কাছ থেকে একটু জানতে চাচ্ছি, কোন আলোক বর্ণালীর উপস্থিতিতে পাতার রক্ষীকোষে পটাশিয়াম আয়ন প্রবেশ করে? মানে আলোর, আমরা জানি যে বে নিয়ে আসোয়া কলা, এটা আপনারা পড়ছেন বিভিন্ন জায়গায়। তো এই আলোর যে আলোর বর্ণের উপস্থিতিতে, মানে কোন আলোক বর্ণের উপস্থিতিতে পাতা যে রক্ষীকোষ, আমরা জানি যে পাতার ভিতরে পত্ররন্ধ্র রক্ষীকোষ থাকে, সে পটাশিয়াম আয়নের প্রবেশটাকে সে কন্ট্রোল করতেছে। কোন আলো? হুইচ মানে সিগমেন্টের আলো? লাল আলো, নীল আলো, হলুদ আলো, নাকি সবুজ আলো? কোন আলো? কোন আলো সে আপনার হচ্ছে মানে করতেছে? অবশ্যই মাথা রাখবেন, পটাশিয়াম আয়ন প্রবেশকে নিয়ন্ত্রণ করতেছে হচ্ছে আমাদের নীল আলো। এই কোশ্চেনটাও কিন্তু আমাদের এবার গুচ্ছের জন্য খুবই চুজি একটা কোশ্চেন। ক্লিয়ার? ওকে, পরের কোশ্চেন যদি চলে আসে, সবার কাছ থেকে আমি একটা কমেন্ট জানতে চাচ্ছি, সবাই একটা কথা বলবা।
কোন ধরনের উদ্ভিদ উচ্চ তাপমাত্রায় খাপ খাইয়ে নিতে সক্ষম? সবাই একটা কথা বলবেন, বলেন কোন ধরনের উদ্ভিদ উচ্চ তাপমাত্রায় খাপ খাইয়ে নিতে সক্ষম? বলেন কোন ধরনের উদ্ভিদ? অবশ্যই আমি কিন্তু একটা কিন্তু সবসময় বলি C3 আছে ভাই, আর কি আছে ভাই? C4 আছে ভাই, তাই না? 3 মানে কি কম, 4 মানে বেশি। C3 উদ্ভিদ মানে কি কম কম, আর C4 মানে কি বেশি বেশি। তাহলে আমার কোশ্চেনটা কি দেওয়া আছে? কোন ধরনের উদ্ভিদ উচ্চ তাপমাত্রা, তার মানে কি বেশি বেশি। তাই নির্দ্বিধায় দাগাতে হবে কোন উদ্ভিদ? C4 উদ্ভিদ। যদি কোশ্চেনটা এরকম দিত কোন ধরনের উদ্ভিদ কম তাপমাত্রা খাপ খাইয়ে নিতে সক্ষম, তার মানে কি ভাইয়া ক্লাসে কি বলছে? কম মানে কি কম কম, C3 মানে কম, তাহলে সেখানে হতো কি C3 হতো। ঠিক আছে ভাই, ওকে। পরের কোশ্চেন দেখেন, সৌরশক্তির সাহায্যে এডিপি এর সাথে এক অণু ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি হওয়ার যে প্রসেস, মানে এই যে প্রসেস, মানে এডিপি, এই এডিপির সাথে এক অণু অজৈব ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি করতেছে, এই প্রসেসটাকে আমরা কি বলবো? আমি সবার কাছ থেকে একটু কমেন্ট জানতে চাচ্ছি, বলেন সে প্রক্রিয়াটাকে আমরা কি বলবো? সালোক সংশ্লেষণ বলবো, নাকি হচ্ছে গ্লাইকোলাইসিস বলবো, নাকি ফটোফসফোরাইলেশন বলবো, নাকি আমি শ্বসন বলবো? অবশ্যই মাথা রাখবেন এটিপির সাথে এক অণু ফসফেট যুক্ত এটিপি তৈরির প্রক্রিয়াকে আমি কি বলবো বলেন তো? ঠোঁটে কিনারা রাখতে সেটাকে আমরা কি বলবো? ফটোফসফোরাইলেশন বলবো। ঠিক আছে, ওকে। আচ্ছা, পরের কোশ্চেন, সবাই একটু কথা বলবো, সবাই আমরা কথা বলবো, ঠিক আছে, ওকে, সবাই আমরা কথা বলবো, ধন্যবাদ। আচ্ছা, পরের কোশ্চেন দেখেন, কোন পুষ্টি উপাদানের অভাবে উদ্ভিদের পাতা আর ফল ঝরে যায়? দেখুন, দেখবেন যে অনেকে যাদের আমের বাগান আছে তাদের দেখবেন যে পাতা ঝরে যাচ্ছে, ফল ঝরে যাচ্ছে, কিসের অভাবে? কিসের অভাবে মানে পাতা এবং ফল ঝরে যাচ্ছে? অবশ্যই মাথা রাখবেন আয়রনের অভাবে কখনো উদ্ভিদের পাতা ও ফল ঝরে যায় না, ম্যাঙ্গানিজের অভাবে কখনো ঝরে যায় না, জিঙ্কের অভাবে কখনো। তবে একটা কথা কি জানেন, আপনাদের এই দুটা জিনিসটা আপনাদের কনফিউশন করেন, কেউ বলেন যে বি, কেউ বলেন যে ডি, বলেন যে ম্যাঙ্গানিজ নাকি ফসফরাস। একটা জিনিস মাথায় রাখবেন, পাতা এবং ফল ঝরে যায় ভাই ফসফরাসের জন্য। অ্যান্সার কি হবে? ডি হবে। আমি সবার কাছ থেকে কমেন্ট জানতে চাই, ওকে। পরের কোশ্চেন দেখেন, গ্লাইকোলাইসিস কোথায় সংগঠিত হয়? গুচ্ছতে 20-21 কোশ্চেনটা আসছিল। নিউক্লিয়াসে, মাইটোকন্ড্রিয়াতে, সাইটোপ্লাজমে। আমি কিন্তু একটা সূত্র আপনাদেরকে সবসময় বলে রাখি, না শুনলে মনে রাখেন কথাটা, একটা কোষের শ্বসন ভাই দুই জায়গায় সংগঠিত হবে, হয় সাইটোপ্লাজমে, না হয় মাইটোকন্ড্রিয়াতে ভাই। একটা জিনিস মাথা রাখবেন, শ্বসন কিন্তু দুই প্রকার, সবাত শ্বসন, অবাত শ্বসন। সবাত শ্বসনে গ্লাইকোলাইসিস আছে, অবাত শ্বসনেও কি আছে? গ্লাইকোলাইসিস আছে। এজন্য গ্লাইকোলাইসিসকে কিন্তু আমরা কি বলি বলেন তো? শ্বসনের সাধারণ গতিপথ বলি। কেন বলি? সেটা সবাত শ্বসনেও আছে, আবার কি আছে বলেন তো? অবাত শ্বসনেও আছে। ঠিক আছে, এখন কোশ্চেনটা বুঝেন। আমার কোশ্চেনটা দেওয়া আছে যে কোথায় সংগঠিত? গ্লাইকোলাইসিসের আরেকটা নাম কিন্তু সাইটোপ্লাজমিক শ্বসন। কেন আমি গ্লাইকোলাইসিসকে সাইটোপ্লাজমিক শ্বসন বলবো? কারণটা হচ্ছে ভাই, গ্লাইকোলাইসিসটা কোষের সাইটোপ্লাজমে সংগঠিত হচ্ছে, এজন্য আমি এখানে সাইটোপ্লাজমিক শ্বসন। তো আপনারা একটু কমেন্ট করে জানাই দেন সবাই, গ্লাইকোলাইসিসটা কোষের কোথায় সংগঠিত? সবাই কমেন্ট করেন, গ্লাইকোলাইসিসটা কোষের কোথায় সংগঠিত হচ্ছে? অবশ্যই সাইটোপ্লাজমে সংগঠিত হচ্ছে। ধন্যবাদ, খুব সুন্দর আপনাদের রেসপন্স, মাশাআল্লাহ। ওকে, পরের কোশ্চেন, অঙ্গের প্রতিস্থাপন সম্ভব কোন পদ্ধতিতে? বলেন, জিনোম স্ক্যানিং, ন্যানো টেকনোলজি, স্টেম সেল, নাকি জিন ক্লোনিং? মানে কিসের মাধ্যমে অঙ্গের প্রতিস্থাপন সম্ভব? কিসের মাধ্যমে অঙ্গের প্রতিস্থাপন সম্ভব? জিনোম স্ক্যানিং, ন্যানো টেকনোলজি, স্টেম সেল, নাকি জিন ক্লোনিং? হ্যাঁ, অঙ্গের প্রতিস্থাপন সম্ভব হচ্ছে যার মাধ্যমে, তার নাম হচ্ছে স্টেম সেলের মাধ্যমে এটা সম্ভব। আমি একটু যদি কথা বলি, মেডিকেল টেকনোলজিতে বা ওষুধ বিজ্ঞানে লেটেস্ট যে টেকনোলজি ভাই, সেটা হচ্ছে স্টেম সেল। একটু যদি কথা বলে, অনেক সময় দেখবেন যে কিডনিতে ক্রিয়েটিনিনের অনেকের পরিমাণটা অত্যাধিক পরিমাণে বেড়ে যায়, কারো ডায়ালাইসিস করা হয়। তবে এই যে টেকনোলজিটা বের হয়েছে স্টেম সেল, যদিও বাংলাদেশে এই টেকনোলজিটা এখন পর্যন্ত আসে নাই। তো এই স্টেম সেল এমন একটা টেকনোলজি যার মাধ্যমে কঠিন রোগগুলোকে আসলে আমরা কন্ট্রোল করতে পারি। তো আশা করি বাংলাদেশেও অতি শীঘ্র চলে আসবে। তো এখনও খুব কম জায়গায় আছে, বাট এগুলো খুব হাই এক্সপেন্সিভ। এগুলো খুব আশা করি যে এটা খুব সহজে এটা মানুষের নাগালে চলে আসবে। মানে এটা হলো এমন একটা টেকনোলজি যার মাধ্যমে কঠিন রোগগুলো এবং ক্যান্সার পর্যন্ত রোগগুলোকে আমরা রিকিউর করতে পারি। ঠিক আছে, আচ্ছা,
পরের যদি আমি কোশ্চেনে চলে আসি, R6 প্লাজমিডের বৈশিষ্ট্য কোনটি? সবাই কথা বলি, R6 প্লাজমিডের বৈশিষ্ট্য কোনটি? R6 প্লাজমিডের বৈশিষ্ট্য কোনটি? যৌনজনের সহায়তা করে, অ্যান্টিবায়োটিক প্রতিরোধী, ইকোলাই ধ্বংস করে, নাকি ভিব্রিও কলেরা ধ্বংস করতেছে? কি ধ্বংস করতেছে? R6 প্লাজমিডের বৈশিষ্ট্য হলো সে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী। সবাই একটু কথা বলি, সবাই একটু আমরা কথা বলি, ঠিক আছে? আচ্ছা, তাহলে R6 প্লাজমিডের বৈশিষ্ট্য কোনটা? অ্যান্টিবায়োটিক প্রতিরোধী। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন ভাই, এটা গুচ্ছতে কিন্তু 22-23 কোশ্চেনটা আসছে। R6 প্লাজমিডের বৈশিষ্ট্যটা কি? সবাই একটু কথা বলি। R6 প্লাজমিডের বৈশিষ্ট্য হচ্ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী, ঠিক আছে? ওকে, পরের কোশ্চেন দেখি। কোশ্চেনটা ভাই আমাদের কি দেওয়া আছে? রিকম্বিনেন্ট আচ্ছা, সবাই একটু আমরা কমেন্ট করি। হ্যাঁ, সবাই কথা বলে বলেন রিকম্বিনেন্ট। হ্যাঁ, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি প্রয়োগে সৃষ্ট নতুন জীবকে আসলে কি বলবো? সবাই একটু আমরা কথা বলবো। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি প্রয়োগে যে নতুন জীবটা যে আমাদের হচ্ছে সেটাকে আসলে কি বলবো? হাইব্রিড বলবো না, হাইব্রিড এটাকে বলা হয় না। ক্লোন বলবো না, ক্লোনও বলা হয় না। হাইব্রিড বলবো না। তাই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি প্রয়োগে সৃষ্ট নতুন যে জীব যে আসতেছে, সে সৃষ্ট নতুন জীবকে আমি কি বলবো? ট্রান্সজেনিক বলবো। সৃষ্ট নতুন জীবকে আমি কি বলবো? ট্রান্সজেনিক বলবো, ঠিক আছে? ওকে, পরের কোশ্চেনে যদি আমি চলে আসি, দেখেন গবেষণাগারে উদ্ভিদের টিস্যুর সংখ্যা বৃদ্ধির প্রযুক্তিকে কি বলে? যেটা গুচ্ছতে 21-22 আসলে দিতে পারে কোশ্চেনটা। গবেষণাগারে উদ্ভিদের টিস্যুর সংখ্যা মানে আমি দেখবেন যে অনেক সময় দেখবেন যে আমাদের কোনো গাছ একটু ধরে মারা যাচ্ছে, সে বড় হচ্ছে না, এই জন্য কিন্তু লেটেস্ট টেকনোলজি ইউজ করা টিস্যুটা বাড়ানো হচ্ছে। এই টিস্যু যে প্রযুক্তিটা, সেই প্রযুক্তিটাকে আমরা আসলে কি বলবো? বায়োফার্মিং, টিস্যু কালচার, জিনোম সিকোয়েন্সিং, নাকি জেডিং? অবশ্যই মাথায় রাখবেন, উদ্ভিদের টিস্যুর সংখ্যাবৃদ্ধি যে প্রযুক্তি, সেই প্রযুক্তিকে আমি কি বলবো? টিস্যু কালচার বলবো। ভাইয়া কি বলবো? টিস্যু কালচার বলবো, ঠিক আছে? ওকে, পরের কোশ্চেন দেখেন, সবাই আমরা কথা বলবো। পরের কোশ্চেন আমাদের কি দেওয়া আছে? পরের কোশ্চেনটা দেখি ভাই আমাদের কি দেওয়া আছে। কোন এনজাইম দ্বারা প্লাজমিডের নির্দিষ্ট অংশ কাটা হয়? খুবই চুজি কোশ্চেন। কোনটি দ্বারা প্লাজমিডের নির্দিষ্ট অংশ কাটা হয়? লাইগেজ দ্বারা কাটা হয়, লাইপেজ দ্বারা কাটা হয়, প্রাইমেজ দ্বারা কাটা, নাকি কোনটি দ্বারা কাটা? আমরা সবাই কিন্তু জানি রেস্ট্রিকশন দ্বারা কিন্তু কাটা হচ্ছে। রেস্ট্রিকশন দ্বারা কাটা হচ্ছে বলে রেস্ট্রিকশনকে আমরা কি বলি? আণবিক কাঁচি বলি, ঠিক আছে? ওকে, এটা খুবই একটা চুজি কোশ্চেন। আমি সবার কাছ থেকে একটু অ্যান্সার জানতে চাচ্ছি। কোশ্চেনটা ভাই কি দেওয়া আছে? রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির জন্য কতটি ধাপ আছে? বলেন, সবাই কথা বলবেন। রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির জন্য আমাদের কতটা ধাপ আছে? আমরা সবাই একটু কমেন্ট করবেন। রিকম্বিনেন্ট ডিএনএ, আপনি একটা রিকম্বিনেন্ট ডিএনএ আপনি বানাতে চাচ্ছেন, এর জন্য আপনাকে কয়টা স্টেপ ফলো করতে? 1 2 3 6 না 8 নাকি 10? কয়টা? একটা জিনিস ঠোঁটে কিনা মাথায় রাখবেন, রিকম্বিনেন্ট ডিএনএর জন্য আপনাদের কয়টা ধাপ দরকার হচ্ছে? অবশ্যই মাথায় রাখবেন, রিকম্বিনেন্ট ডিএনএর জন্য আপনাকে 8টা ধাপ প্রয়োজন। সবাই একটু কমেন্ট করবেন এবং ক্লাসটা বেশি বেশি করে শেয়ার দিয়ে আজকে অফারটা নিয়ে নেবেন। রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির জন্য কতটি ধাপ আছে? অবশ্যই মাথায় রাখবেন 8টি আমাদের ধাপ আছে। কয়টা ধাপ আছে ভাই? 8টি ধাপ আছে, ঠিক আছে? ওকে, সবাই একটু সঠিক অ্যান্সার করার চেষ্টা করব, সবাই একটু কথা বলবো। পরের কোশ্চেন দেখেন, ইনসুলিনে কতগুলো অ্যামিনো অ্যাসিড আছে? এটাও একটা খুবই চুজি কোশ্চেন। ইনসুলিন মানে প্রোটিন। সবাই একটু কথা বলবো, বলেন তো ইনসুলিনে আমাদের কতগুলো অ্যামিনো অ্যাসিড আছে? 53টি, 51টি, 41টি, নাকি 47টি? সবাই একটু কথা বলবেন, বলেন ইনসুলিনে আমাদের কতটি অ্যামাইনো অ্যাসিড আছে? একদমই চোখ বন্ধ করে মাথা রাখতে হবে আপনাদের। ইনসুলিনে, ধন্যবাদ জান্নাতুল নাইমা সুপ্তিকে। হ্যাঁ, ইনসুলিনে আমাদের 51টি অ্যামাইনো অ্যাসিড আছে। ভাইয়া ইনসুলিনে কয়টি অ্যামাইনো অ্যাসিড আছে? ইনসুলিনে 51টি অ্যামাইনো অ্যাসিড আছে, ঠিক আছে? ওকে, পরের কোশ্চেনে যদি আমি চলে আসি, ডিএনএ কে খণ্ডিত করে কে? সবাই কথা বলবেন। দেখেন, ডিএনএ কে খণ্ডিত করে কে? লাইগেস এনজাইম খণ্ডিত করে, নাকি রেস্ট্রিকশন এনজাইম খণ্ডিত করে, নাকি লাইপেজ এনজাইম খণ্ডিত করে, নাকি অ্যামাইলেজ? অ্যামাইলেজ তো কখনোই হবে না ভাই, অ্যামাইলেজ একটা এনজাইম, আগেই বাদ। তো ডিএনএ কে খণ্ডিত করতেছে কে? বলেন, ডিএনএ কে খণ্ডিত করতেছে কে? বলেন ডিএনএ কে খণ্ডিত, হ্যাঁ ডিএনএ কে খণ্ডিত করতেছে হচ্ছে আমাদের রেস্ট্রিকশন এনজাইম, ঠিক আছে? ওকে, পরের কোশ্চেন যদি আমি চলে আসি, জীব প্রযুক্তিতে
উদ্ভাবিত ইনসুলিন প্রস্তুতিতে সাধারণত কোন অণুজীব ব্যবহৃত হয়? মানে জীব প্রযুক্তিতে আমরা যে ইনসুলিনটা প্রস্তুত করি এটার জন্য আসলে আমরা কোন অণুজীবটা ব্যবহার করি? আমরা সবার কাছ থেকে একটু কমেন্ট জানতে চাচ্ছি, আমরা কোন অণুজীবটা ব্যবহার করি বলেন। জীব প্রযুক্তিতে ইনসুলিন প্রস্তুতিতে আমরা যে অণুজীবটা ব্যবহার করি তার নাম হচ্ছে ভাই অ্যাস্কেরিসিয়া কোলাই। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন দেখেন, পৃথিবীর সবচেয়ে বড় কার্বনের আধার কোনটা? সবাই একটু কথা বলবেন। পৃথিবীর মধ্যে সবচাইতে বড় কার্বনের আধার আসলে কোনটা? বায়ুমণ্ডল কি, নাকি জীবাশ্ম জ্বালানি, নাকি সামুদ্রিক তলানি, নাকি জীবিত অর্গানিজম? কোনটি আমাদের কথা বলবেন সবাই, কোনটি বলেন? বায়ুমণ্ডলের সবচাইতে পৃথিবীর সবচেয়ে বড় কার্বনের আধার কোনটি? সবার কাছ থেকে কমেন্ট জানতে চাচ্ছি, সবাই কথা। বায়ুমণ্ডল, নাকি জীবাশ্ম জ্বালানি, নাকি সামুদ্রিক তলানি, নাকি হচ্ছে জীবিত অর্গানিজম? বলেন পৃথিবীর সবচেয়ে বড় কার্বনের আধার কোনটি? পৃথিবীর সবচেয়ে বড় কার্বনের আধার হচ্ছে সামুদ্রিক তলানি, হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে বড় কার্বনের আধার। ঠিক আছে, ওকে ওকে। এরপরে আমি জুওলজি পার্টে চলে আসবো, দ্যাট মিনস সেকেন্ড পার্টে চলে আসবো ভাই। তো বায়োলজি ফার্স্ট পার্টের যে কটা কোশ্চেন আমি পড়াইছি ইনশাল্লাহ এই টাইপের কোশ্চেন থেকে আশা করি গুচ্ছ থেকে আমাদের প্রশ্ন কমন পড়বে। তো কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু আমাকে কমেন্ট করবা, একটু সবাই কমেন্ট করবা। কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু সবাই কমেন্ট করবা, এবং যা যা পড়াইলাম সবাই বুঝতে পারছো কিনা একটু সবাই কথা বলবা। এরপর আমি চলে আসবো জুওলজিতে চলে আসবো। ঠিক আছে, সবাই একটু কথা বলবা ভাই, সবাই একটু কথা বলবা, সবাই কথা বলবা। কারো কোনো কোশ্চেন আছে কিনা আমাদের বায়োলজি ফার্স্ট পার্ট নিয়ে সবাই একটু কথা বলবা। সবাই একটু কথা বলবা, সবাই একটু কথা বলবা। এবার যারা এখন পর্যন্ত আমরা টাইমলাইন ক্লাসে শেয়ার করি নাই, হ্যাঁ, অতি দ্রুত আমরা টাইমলাইন ক্লাসটা শেয়ার দিব। অতি দ্রুত আমরা টাইমলাইন ক্লাসটা কি দিব? শেয়ার দিব। বেশি বেশি করে ফ্রেন্ডে মেনশন দিব, বেশি বেশি করে সঠিক অ্যান্সার দিয়ে আমরা সবাই একটু ফ্রেন্ডে মেনশন করবো। সবাই দেখি কে কত বেশি ফ্রেন্ডকে আমরা মেনশন করতে পারি। সবাই আমার ফ্রেন্ডকে মেনশন করবো, ঠিক আছে? আচ্ছা, সবাই ক্লিয়ার কেনে একটু কথা বলবা, একটু সবাই ক্লিয়ার কেনে একটু কথা বলবা, ঠিক আছে? আমি জাস্ট 1 মিনিটের মধ্যে আবার ক্লাসে আসতেছি, সবাই কথা বলো। আচ্ছা, সময় নিচ্ছি বলছে অল ক্লিয়ার। শুধু ক্লিয়ার থাকলে হবে না ভাই, ক্রিস্টাল ক্লিয়ার থাকতে হবে। সবাই একটু ফ্রেন্ডে মেনশন করি, আমরা বেশি বেশি করে সবাই একটু ফ্রেন্ডকে মেনশন করি। স্যান্ডউইচ ওকে, ঠিক আছে। আচ্ছা, একটু বলি, ব্যাপারটা হচ্ছে যে আমার নাম কে কে জানো ভাইয়া? একটু সবাই কথা বলো। শুধু ক্লাস করলে তো হবে না, ভাইয়ার নামটা তো জানতে হবে। ভাইয়ার নাম কে কে জানো বলো? ভাইয়ার নাম কে কে জানো? সবাই একটু কথা বলবা। ভাইয়ার নাম কে কে জানো? তোমরা সবাই একটু কমেন্ট বক্সে জানাই দাও ভাইয়ার নামটা কি, ভাইয়ার নাম কি? সবাই একটু কমেন্টে জানাই দাও, সবাই একটু কমেন্টে জানাই দাও, ঠিক আছে? সবাই একটু কমেন্টে জানাই দাও। আচ্ছা, ঠিক আছে। আর একটা কথা বলি ভাই, হতাশ হওয়ার কিছু নাই, পড়তে থাকো, পড়তে থাকলে তোমাদের চান্স পাওয়া নিশ্চিত। ওকে, আচ্ছা ঠিক আছে। তো আমি শুরু করে দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো দেখো, প্রথম কোশ্চেনটা ভাই আমাদের এখানে কি দেওয়া আছে, সবাই একটু আমরা কথা বলবো, ঠিক আছে? আচ্ছা, পাপ্পু ভাইয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আছে, এনামুল হক। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা কোশ্চেনের মধ্যে চলে আসবো। সবাই একটু আমরা কথা বলার চেষ্টা করি, ঠিক আছে? ধন্যবাদ সময় নিশ্চিকা। ওকে, আচ্ছা। তো আচ্ছা, পুরো নাম হচ্ছে ফার্মাসিস্ট পাপ্পু আশরাফি, হ্যাঁ, ওকে। তো যাই হোক, আমার পড়ার মধ্যে চলে আসতেছি। তো কোশ্চেনটা দেখো কি দেওয়া আছে, হলোথুরিয়া টিউবুলোসা কোন পর্বের প্রাণী? সবাই আমরা পড়ার মধ্যে চলে আসি। হলোথুরিয়া টিউবুলোসা এটা আসলে কোন পর্বের প্রাণী? সবাই একটু আমরা কথা বলো। হলোথুরিয়া টিউবুলোসা কোন পর্বের প্রাণী? নেমাটোডা পর্বের প্রাণী না, তারপর অ্যানিলিডা পর্বের প্রাণী, নাকি হচ্ছে মলাস্কা পর্বের প্রাণী, নাকি একাইনোডার্মাটা পর্বের প্রাণী? দেখো, হলোথুরিয়া টিউবুলোসা এ হচ্ছে একাইনোডার্মাটা পর্বের প্রাণী। কোন পর্বের প্রাণী বলো তো ভাই? একাইনোডার্মাটা পর্ব। আচ্ছা,
আমি একটু যদি কথা বলি, বলো তো প্রাণী জগতের মধ্যে বৃহত্তম পর্ব কি? প্রাণী জগতের মধ্যে বৃহত্তম পর্ব কোনটা বলো? প্রাণী জগতের মধ্যে দ্বিতীয় বৃহত্তম পর্ব কি এবং প্রাণী জগতের মধ্যে তৃতীয় বৃহত্তম পর্ব কি? একটু আমি সবার কাছ থেকে কমেন্ট জানতে চাচ্ছি, এটা কিন্তু পরীক্ষার মধ্যে দিতে পারে। বলো প্রাণী জগতের মধ্যে বৃহত্তম পর্ব কি? দ্বিতীয় বৃহত্তম পর্বকে তৃতীয় বৃহত্তম, আমি বলে দিচ্ছি, কথাটা মন দিয়ে শুনো ভাই। প্রাণী জগতের মধ্যে বৃহত্তম পর্ব হচ্ছে আর্থ্রোপোডা, দ্বিতীয় বৃহত্তম পর্ব হচ্ছে মলাস্কা, আর তৃতীয় বৃহত্তম পর্ব হচ্ছে আমাদের হলো কর্ডাটা। তৃতীয় বৃহত্তম পর্ব কি বলছি বলতো? কর্ডাটা। তাহলে হলোথুরিয়া টিউবুলাস এটা একানোডার্মাটা পরের প্রাণী। ওকে, পরের কোশ্চেন দেখো, খুবই একটা চুজি কোশ্চেন। কোন পর্বের প্রাণীদের দেহে পানি সংবহন তন্ত্র থাকে? মানে কাদের ক্ষেত্রে আমাদের পানি সংবহন তন্ত্র আছে? একাইনোডার্মাটার ক্ষেত্রে, অ্যানিলিডার ক্ষেত্রে, আর্থ্রোপোডার ক্ষেত্রে, নাকি মলাস্কার ক্ষেত্রে? একটু সবাই কথা বলো একটু সবাই কথা বলো এবং বেশি বেশি করে ফ্রেন্ডকে মেনশন করো। কোন পর্বের প্রাণীদের দেহে আমাদের পানি সংবহন তন্ত্র থাকে? আমি একটু যদি কথা বলি, পানি সংবহন তন্ত্র কাদের ক্ষেত্রে থাকে? অবশ্যই মাথায় রাখতে হবে পানি সংবহন তন্ত্র আমাদের যে পর্বের প্রাণীতে আছে। কি বলছি বলতো? পানি সংবহন তন্ত্র এটা কোন পর্বের প্রাণীতে আছে? পানি সংবহন তন্ত্র এটা হচ্ছে যে একাইনোডার মাটা এতে আছে। তাহলে পানি সংবহন কোথায় আছে? একাইনোডার মাথা খেতে আছে। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন চলে আসতেছি। গোত্র শ্রেণীবিন্যাসের কততম স্তর বলো? গোত্র শ্রেণী আমি কিন্তু তোমাদের পড়াইছিলাম, কে জগৎ পর্ব শ্রেণী বর্গ। আচ্ছা, আমি যদি কথা বলি গোত্র শ্রেণীবিন্যাসের কততম স্তর, সবাই তো কথা বলো। গোত্র শ্রেণীবিন্যাসের কততম স্তর? গোত্রটা হচ্ছে শ্রেণীবিন্যাসে হচ্ছে চতুর্থতম স্তর। কি বললাম? গোত্রটা শ্রেণীবিন্যাসের কততম স্তর? গোত্রটা শ্রেণীবিন্যাস হলো চতুর্থতম স্তর। ঠিক আছে, তাহলে কি বললাম? গোত্র শ্রেণীবিন্যাসের কততম স্তর? গোত্রটা শ্রেণীবিন্যাস হচ্ছে আমাদের চতুর্থতম স্তর। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন আমি চলে আসতেছি। দেখো, সরীসৃপ সংক্রান্ত জ্ঞানকে কি বলা হয়? হার্পেটোলজি, অর্নিথোলজি, ম্যামালজি, নাকি মেলাকোলজি? সবাই একটু কমেন্ট করবা। সরীসৃপ সংক্রান্ত জ্ঞানকে কি বলা হয় বলো? মাথায় রাখবা, সরীসৃপ সংক্রান্ত জ্ঞানকে আমরা হার্পেটোলজি বলি। সরীসৃপ সংক্রান্ত জ্ঞানকে আমি কি বলবো? হার্পেটোলজি বলবো। কি বলতেছি? সরীসৃপ সংক্রান্ত যে জ্ঞান, সেই সরীসৃপ সংক্রান্ত জ্ঞানকে আমি কি বলবো? হার্পেটোলজি বলবো। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন দেখো, সবাই একটু কথা বলবা, এটা কিন্তু আমি বলতেছি। সেটা হচ্ছে যে স্যালামান্ডার কোন বর্গের প্রাণী? খুব একটা চুজি কোশ্চেন না? অ্যানুরা, ক্রোকোডিলা, জিমনোফিনিয়া, নাকি কাউডাটা? বলো স্যালামান্ডার কোন বর্গের প্রাণী? সবাই একটু কথা বলো স্যালামান্ডার এটা হচ্ছে যে কোন বর্গের প্রাণী? স্যালামান্ডার কোন বর্গের প্রাণী? অবশ্যই মাথায় রাখবা, স্যালামান্ডারটা হচ্ছে যে কাউডাটা। কোন বর্গের প্রাণী? কাউডাটা বর্গের প্রাণী। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। আচ্ছা, একটু যদি কথা বলি, বলো তো সর্বপ্রথম, আমার কোশ্চেনটা আমাকে বুঝবেন দেন অ্যান্সার করবেন। বলেন তো সর্বপ্রথম কোষ বিভাজন কোথায় পরিলক্ষিত হয়? সবাই কমেন্ট করবেন, বলেন সর্বপ্রথম কোষ বিভাজন কোথায় পরিলক্ষিত হয়? বলেন তো সর্বপ্রথম কোষ বিভাজন কোথায় পরিলক্ষিত হয়? মাথায় রাখবেন, সর্বপ্রথম কোষ বিভাজন পরিলক্ষিত হয় সামুদ্রিক স্যালামান্ডারে। ঠিক আছে, ওকে। তাহলে স্যালামান্ডার কোন বর্গের প্রাণী? কাউডাটা পড়বে। ওকে, পরের কোশ্চেন যদি চলে আসি আমরা, ডিম পাড়ে এমন স্তন্যপায়ী প্রাণী আসলে কোনটা? ইঁদুর,
বনরই, হংসচষ্ণু নাকি কাঠবিড়াল? ডিম পারে বাচ্চারা ম্যামালিয়া, অবশ্যই আমাদের ইঁদুর না, বনরুই না, কাঠবিড়ালও না। অ্যান্সার কি হবে ভাই? হংসচষ্ণু হবে। কি হবে? হংসচষ্ণু হবে। ঠিক আছে, ওকে, খুব সুন্দর। আমরা একটু সবাই বেশি বেশি করে ফ্রেন্ডকে মেনশন করে কমেন্ট করবো। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন দেখেন, অগ্রপদে 4টি পশ্চাৎপদে 5টি আঙ্গুল আছে এমন শ্রেণী আসলে কোনটা? অগ্রপদে আছে 4টা আঙ্গুল আর পশ্চাৎপদে আছে 5টা আঙ্গুল, এমন শ্রেণী কি? অ্যামফিবিয়া, র্যাপটিলিয়া, অ্যাভিস নাকি কোনটা বলেন? আমাদের অগ্রপদে 4টি, অগ্রপদে 4টি আর পশ্চাৎপদে 5টি আঙ্গুল আছে এমন শ্রেণী হচ্ছে আমাদের অ্যামফিবিয়া। ঠিক আছে, অগ্রপদে 4টি আর পশ্চাৎপদে 5টি আঙ্গুল আছে এমন শ্রেণীর নাম কি বলছি বলেন তো ভাই? অ্যামফিবিয়া। ঠিক আছে, এর নাম কি হবে বলেন তো? অ্যামফিবিয়া। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন দেখেন, প্যারাপোডিয়া, সবাই একটু কমেন্ট করবো আমরা। কি বলছে? প্যারাপোডিয়া বিদ্যমান কোনটিতে? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। মলাস্কাতে প্যারাপোডিয়া বিদ্যমান, নাকি অ্যানিলিডাতে বিদ্যমান, নাকি আর্থ্রোপোডাতে বিদ্যমান, নাকি কোনটাতে? কোনটিতে বলেন তো? আচ্ছা, আমি একটু যদি কথা বলি, দেখেন সবাই, এনিলিডা যে পর্বটা আছে, এনিলিডার পর্বের সবাই একটু কথা বলবেন, চলন যে অঙ্গ আছে সেই এনিলিডা পর্বের চলন অঙ্গের নাম হচ্ছে প্যারাপেডিয়া। এনিলিডা পর্বের চলন অঙ্গের নাম। এই কোশ্চেনটা কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে দিতে পারে। পরীক্ষার মধ্যে কি দিতে পারে? এনিলিডা পর্বের, সবাই একটু কমেন্ট করবেন, বলেন তো এনিলিডা পর্বের চলন অঙ্গের নাম কি? সবাই কথা বলেন, বলেন এনিলিডা পর্বের চলন অঙ্গের নাম কি? সবাই কথা বলেন। এনিলিডা পর্বের চলন অঙ্গের নাম হচ্ছে প্যারাপেডিয়া। তাহলে প্যারাপেডিয়া বিদ্যমান কোনটিতে? অবশ্যই অ্যান্সার কি হবে বলেন তো? এনিলিডা হবে। সবাই একটু ফ্রেন্ডে মেনশন করি। পরের কোশ্চেন দেখেন, স্ত্রী ঘাসফড়িং এর বৈশিষ্ট্য কোনটা? 4টা অপশন আছে। অ্যানাল সার্কি থাকতেছে, অপেক্ষাকৃত ছোট অভিপোজিত থাকে, নাকি সুপ্রা অ্যানাল প্লেট থাকে? স্ত্রী ঘাসফড়িং এর বৈশিষ্ট্য আসলে কোনটা? দেখেন, আমি একটু যদি কথা বলি ভাই, অ্যানাল সার্কি এটা হলো পুরুষ ঘাসফড়িং এ থাকে, অপেক্ষাকৃত ছোট হলো পুরুষ ঘাসফড়িং এ, সুপ্রাঅ্যানাল প্লেট এটাও কিন্তু আমাদের পুরুষ ঘাসফড়িং এ। তাহলে স্ত্রী ঘাসফড়িং এর বৈশিষ্ট্য হলো এদের অভিপোজিটর থাকে, কিন্তু পুরুষ ঘাসফড়িং এ অভিপোজিটর থাকে না। তাহলে আমার কোশ্চেনটা কি দেওয়া আছে? স্ত্রী ঘাসফড়িং এর বৈশিষ্ট্য কোনটি? অবশ্যই অভিপোজিটর থাকে। খুব সুন্দর রেসপন্স। কে কে কমেন্ট করছো? মাধুরী, মিলা, খাদিজা, ময়না, সুমাই। ওকে, খুব সুন্দর। একটু আমরা বেশি বেশি করে আমরা ফ্রেন্ডের মেনশন করি। আজকে ক্লাসটা যে যত বেশি মেনশন করতে পারবো, যে যত বেশি আমরা সঠিক উত্তর দিতে পারবো, যে যত বেশি কমেন্ট করতে পারবো, তাদের জন্য কিন্তু আমাদের একেবারে বায়োলজি ক্যাপসুল ফটো একেবারে ফ্রি পাবা। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন চলে আসি, দেখি পরের কোশ্চেনে কি দেওয়া আছে। উওজেনেসিস প্রক্রিয়ায় হাইডা উওসাইটকে মায়োসিস বিভাজনে কয়টি ডিম্বাণু তৈরি করে? উওজেনেসিস একটা প্রসেস, হ্যাঁ, এই প্রসেসে হাইড্রা উওসাইটকে মায়োসিস বিভাজনের মাধ্যমে আসলে আমাদের কয়টা ডিম্বাণু তৈরি হচ্ছে? একটু সবাই কথা বলি। উওসিস প্রক্রিয়ায় আমাদের মায়োসিস প্রক্রিয়া কয়টা ডিম্বাণু তৈরি হচ্ছে? 2টা ডিম্বাণু? কখনোই না। 4টা? কখনোই না। 3টা? কখনোই না। তাহলে কয়টা ডিম্বাণু আমাদের তৈরি হচ্ছে উওজেনেসিস প্রক্রিয়ায়? অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে আমাদের একটা ডিম্বাণু তৈরি হচ্ছে। ঠিক আছে, সবাই একটু কথা বলবো। পরের কোশ্চেন চলে আসি, দেখো, রুই মাছের কোথায় কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত থাকে? মানে কোন জায়গায় আমাদের কার্বন ডাই অক্সাইড যুক্ত আসলে রক্ত থাকতেছে? হেপাটিক ধমনীতে? না। বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনীতে? না। ডর্সাল অ্যাওয়ার্টায়? না। তাহলে কোথায়? সবাই একটু কমেন্ট করো, কোন জায়গায় আমাদের থাকতেছে বলো তো? আমাদের কার্বন ডাই অক্সাইড রক্ত কোথায় থাকতেছে ভাই? থাকতেছে হচ্ছে অন্তঃবাহী ব্রঙ্কিয়াল ধমনীতে আমাদের কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত থাকে।
ঠিক আছে, সবাই তো কমেন্ট করবেন সবাই। পরের কোশ্চেন দেখেন, ঘাসফড়িংয়ের শ্রবণথলি কি দিয়ে আবৃত থাকে? সবাই কথা বলবেন। ঘাসফড়িংয়ের সবাই দেখি কে কে কমেন্ট করতেছেন আপনারা, সবাই একটু দ্রুত কমেন্ট করবেন, সবাই দ্রুত কমেন্ট করবেন। দেখেন পরের কোশ্চেন দেখেন কি দেওয়া আছে, ঘাসফড়িংয়ের শ্রবণথলি কি দ্বারা আবৃত থাকে? টারগাম দ্বারা আবৃত থাকে? না। স্ট্রনাম দ্বারা আবৃত থাকে? না। প্লিউরন দ্বারা আবৃত থাকে? না। তাই ঘাসফড়িংয়ের যে শ্রবণথলি, কি বললাম, ঘাসফড়িংয়ের যে শ্রবণথলি কি দ্বারা আবৃত থাকে? সবাই কমেন্ট করবেন, অবশ্যই মাথা রাখবেন টিম্পেনাম দ্বারা আবৃত থাকে। খুব সুন্দর, রিয়াজ সরকার, ফারিয়া জাহান, খুব সুন্দর, সবাই একটু রেসপন্স করবো আমরা। হ্যাঁ, পরের কোশ্চেন দেখেন। দেখেন এই কোশ্চেনগুলো আমি জানি আপনারা ভুল করেন, তাই আমি এই কোশ্চেনগুলো আপনাদের দিছি কিসের জন্য ভাই? রিকল করার জন্য। আমাদের তো দেয়ালে পিঠ থেকে গেছে ভাই, আমি বিশ্বাস করি শেষ সময় যদি পরিশ্রমগুলো করেন অবশ্যই অবশ্যই আপনার ভাই গুচ্ছতে ভালো রেজাল্ট করবেন। আল্লাহ পাকের কাছে আমি দোয়া করি সব আপনাদের জন্য, ঠিক আছে? ওকে, কোশ্চেন ভাই দেখো কি দিচ্ছে এখানে, রুই মাছের পটকা আর অন্ননালী সংযুক্ত হয় কোনটির মাধ্যমে? বলো সবাই কথা বলি আমরা। রুই মাছের পটকা আর অন্ননালী সংযুক্ত হচ্ছে কিসের মাধ্যমে বলো তো? পটকাটা আর অন্ননালী সংযুক্ত হচ্ছে আমাদের নিউমেটিক নালীর মাধ্যমে। সবাই কথা বলি কিসের মাধ্যমে? নিউমেটিক নালীর। ওকে, আমি এই কোশ্চেনে অ্যান্সারটা দিব না, আমি আশা করি আপনারা যে কয়জন ক্লাস করতেছেন সবাই অ্যান্সার করবেন, সবাই পারা উচিত। হিপনোটক্সিন কি দেওয়া তৈরি? সবাই কথা বলবেন, একটু বেশি বেশি ফ্রেন্ডে মেনশন করুন, বলেন হাইড্রার হিপনোটক্সিনটা কি দেওয়া তৈরি? প্রোটিনো কপার, প্রোটিনোফেনল, ট্রিপসিনোফেনল নাকি অ্যামিনো ট্রিপসিনো কপার? বলো হাইড্রার হিপনোটক্সিনটা কি দেওয়া তৈরি? সবাই কথা বলবেন। হাইড্রার হিপনোটক্সিনটা আমাদের কি দেওয়া তৈরি? আমরা একদম ইজি কোশ্চেন ভাই, হাইড্রার হিপনোটক্সিন হলো প্রোটিন প্লাস ফেনল দ্বারা তৈরি হচ্ছে হিপনোটক্সিন, ঠিক আছে? পরের কোশ্চেন দেখেন, কংগ্লোবেট গ্রন্থি আসলে কার আছে? সবাই একটু কথা বলবেন। এমন একটা গ্রন্থি যেটা শুধুমাত্র একটা স্পেশাল ক্ষেত্রে আছে, কার ক্ষেত্রে আছে? সবাই কথা বলেন। কংগ্লোবেট গ্রন্থি কার আছে? ব্যাঙের ক্ষেত্রে কি কংগ্লোবেট গ্রন্থি আছে? না, ঠিক আছে। হাইড্রার ক্ষেত্রে আছে? না। অক্টোপাসের ক্ষেত্রে আছে? না। তাহলে কংগ্লোবেট গ্রন্থি ভাই কোথায় দেখা যায়? কংগ্লোবেট গ্রন্থি ভাই তেলা পোকাতে দেখা যায়, ঠিক আছে না? আসলাতে আমরা কি দেখতে পারবো, ঠিক আছে? ওকে, পরের কোশ্চেন দেখো, মেঘাচ্ছন্ন সন্ধ্যাবেলায় একটি ঘাসফড়িং তার পুঞ্জাক্ষিতে কোন ধরনের প্রতিবিম্ব দেখতে পারে? একদম মেঘাচ্ছন্ন, মেঘ হয়ে গেছে, সন্ধ্যাবেলায় ঘাসফড়িং তার পুঞ্জাক্ষিতে সে কোন ধরনের প্রতিবিম্ব সে দেখতে পারবে? মোজাইক নাকি হলো সুপার পজিশন নাকি সরল নাকি জটিল? আমি সবার কাছ থেকে কমেন্ট জানতে চাচ্ছি। একটা ঘাসফড়িং তার পুঞ্জাক্ষিতে যে ধরনের প্রতিবিম্ব দেখতে পারে সে প্রতিবিম্বটার নাম হচ্ছে আপনার সুপার পজিশন প্রতিবিম্ব। সে প্রতিবিম্বের নাম কি বলেন সবাই? সুপার পজিশন প্রতিবিম্ব, ঠিক আছে? সবাই একটু কমেন্ট করি, ধন্যবাদ। খুব সুন্দর আপনাদের রেসপন্স। ওকে, পরের কোশ্চেন আমি বারবার বলি ভাই, এই টাইপের কোশ্চেন আমাদের এবার গুচ্ছের জন্য সো মাচ চুজি কোশ্চেন বিএমআই টপিকস থেকে ভাই সবার কাছ থেকে কমেন্ট জানতে চাচ্ছি। কোন বিএমআই প্রথম শ্রেণীর স্থূলতা নির্দেশ করে? বলেন বিএমআই মানে আমরা কি জানি? একটু আমার সাথে কমেন্টে সবাই জানো, হোয়াট ইজ দ্য মিনস অফ বিএমআই? বিএমআই মানে কি বলেন তো? বডি মাস ইন্ডেক্স। বিএমআই একক কি? কেজি পার মিটার স্কোয়ার। এককটা কি বলছি বলেন তো? কেজি পার হচ্ছে মিটার স্কোয়ার। তো আমার কোশ্চেন হচ্ছে বিএমআই কে কোনটি হচ্ছে প্রথম শ্রেণীর স্থূলতা নির্দেশ করতেছে? কোনটি প্রথম শ্রেণীর স্থূলতা নির্দেশ করতেছে? দেখেন কোনটি হচ্ছে প্রথম শ্রেণীর স্থূলতা নির্দেশ করে? সবাই একটু কথা বলি। প্রথম শ্রেণীর স্থূলতা আমাদের নির্দেশ করে হচ্ছে যে 30 থেকে 34.9 কেজি পার মিটার স্কোয়ার। একই করতেছে আমাদের প্রথম শ্রেণীর স্থূলতা নির্দেশ করতেছে। প্রথম শ্রেণীর স্থূলতা কে নির্দেশ করতেছে বলেন তো? 30 থেকে, ধন্যবাদ আমাদের সাইমা সিদ্দিকাকে। ওকে, আচ্ছা পরের কোশ্চেন দেখেন, এপিনেফ্রিন হরমোন কোনটি কন্ট্রোল করে? গ্লাইকোজেনেসিস, গ্লুকোনিওজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস নাকি লাইপোজেনেসিস? বলেন এপিনেফ্রিন হরমোনটা কোনটি নিয়ন্ত্রণ করতেছে? সবাই কথা বলবেন। এপিনেফ্রিন হরমোন কোনটি নিয়ন্ত্রণ করে? দেখি কে আপনারা কমেন্ট করতে পারেন।
এপিনেফ্রিন হরমোন কোনটি নিয়ন্ত্রণ করে? দেখেন কোনটি নিয়ন্ত্রণ করতেছে, সবাই কথা বলবেন। এপিনেফ্রিন হরমোনটা কোনটি নিয়ন্ত্রণ করতেছে? আচ্ছা, এপিনেফ্রিন হরমোন কি গ্লাইকোজেনেসিস নিয়ন্ত্রণ করে? না। গ্লুকোনিওজেনেসিস নিয়ন্ত্রণ করে? না। লাইপোজেনেসিস নিয়ন্ত্রণ করে? না। নিয়ন্ত্রণ করতেছে কি বলেন তো? গ্লাইকোজেনোলাইসিস নিয়ন্ত্রণ করতেছে। ঠিক আছে, সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলবেন। একটু সবাই বেশি বেশি করে আমার ফ্রেন্ডদেরকে মেনশন করবো, একটু সবাই বেশি বেশি করে ফ্রেন্ডদেরকে মেনশন করব। আচ্ছা, একজন বলছে যে বিএম এর চার্টটা আপনারা একটু দেখতে চেয়েছেন, তাই তো? আচ্ছা, আমি একটু আপনাদেরকে যদি বলতে চাই, দেখেন ঠিক আছে, একটু শেষ সময় দেখেন যদি আমাদের কি হয়, দেখেন সবাই একটু বিএমআই আমি এটা বলে দিচ্ছি, যদি আমাদের 18.5 কেজি পার মিটার স্কোয়ার, ঠিক আছে, এর যদি আমাদের কি হয়, এর যদি আমাদের নিচে হয়, তাহলে আপনারা বুঝবেন যে শরীরের ওজন কম। কি বুঝবো আমি? শরীরের ওজন কম, শরীরের ওজন হচ্ছে কম, শরীরের ওজন হচ্ছে কম। ঠিক আছে, একটু সময় রিকল করেন, শরীরের ওজন হচ্ছে কম এটা। ঠিক আছে, আর যদি 18.5 থেকে 24.9 হয়, 24.9 হয়, তাহলে আপনি কি বুঝবেন? আপনি বুঝবেন যে স্বাভাবিক ওজন, দ্যাট মিনস নর্মাল ওয়েট। আপনি কি বুঝবেন? তার সেখানে কি আছে? নর্মাল ওয়েট আছে, WEIGHT, নর্মাল ওয়েট আছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমাদের যদি একটু আমরা ভুল করি, সাধারণত 25.0 থেকে 29.9 হয়, 99 হয়, তাহলে আপনারা বুঝতে হবে তার অতিরিক্ত ওজন, মানে ওভারওয়েট হয়। ওভারওয়েট মানে অতিরিক্ত ওজন, ওভারওয়েট। ঠিক আছে ভাই? আচ্ছা, আর যদি আপনার কি হচ্ছে বলেন তো, আর যদি আপনার 30.0 থেকে যদি কি হয় 34.99 হয়, তাহলে আপনাকে বুঝতে হবে সে প্রথম শ্রেণীর অবেসিটি, দ্যাট মিনস ক্লাস ওয়ান অবেসিটি। কি বুঝতে হবে ভাই? ক্লাস ওয়ান অবেসিটি। ঠিক আছে, আর যদি আপনার কি হচ্ছে 35.0 থেকে 39.99 হয়, তাহলে আপনাকে কি বুঝতে হবে? সে হলো ক্লাস 2 অবেসিটি। ঠিক আছে, আর যদি 40-এর বেশি হয়, তাহলে আপনি বুঝতে হবে যে সে তৃতীয় শ্রেণী, ঝুঁকিপূর্ণ এটাকে বলা হয়। ঠিক আছে ভাই, এই কয়টা কোশ্চেন কিন্তু পরীক্ষার জন্য অনেক। এই সবাই ক্লিয়ার কিনা একটা কথা বলবেন। একজন কোশ্চেন করেছেন, ভাই আমাকে একটু দেখায় দেন, আমি তা দেখাই দিলাম শেষ মুহূর্তে। 18.5 এর কম হলে ভাই শরীর ওজন কম, এটা থেকে নর্মাল ওয়েট, ওভারওয়েট, ক্লাস 1, ক্লাস 2 অতিরিক্ত ওজন। ঠিক আছে, ক্লিয়ার কিনা একটা কথা বলবেন, ক্লিয়ার কিনা একটু কথা বলবেন, ঠিক আছে, ওকে, আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, পরের কোশ্চেনে চলে আসছে, সবাই একটু কথা বলবেন। ঠিক আছে, একটু যারা এখন পর্যন্ত ক্লাসে শেয়ার করি নাই, আমরা অতি দ্রুত টাইমলাইন ক্লাসে শেয়ার দেবো। পরের কোশ্চেন কি দেওয়া আছে? মানব দেহে টায়ালিন সক্রিয় হয় কোনটির প্রভাবে? সবাই কথা বলেন, সবাই কথা বলবেন, হ্যাঁ কথা বলেন। মানব দেহে টায়ালিন সক্রিয় হয়, মানব দেহে টায়ালিনটা সক্রিয় হয় কোনটির প্রভাবে? মিউসিনের প্রভাবে? না। লাইসোজোমের প্রভাবে? না। লাইপেজের প্রভাবে? না। তাহলে কোনটি প্রভাবে আমাদের টায়ালিনটা সক্রিয় হচ্ছে? টায়ালিনটা কিন্তু আপনার নিষ্ক্রিয় থাকে। টায়ালিনটা কি হচ্ছে বলেন তো? নিষ্ক্রিয় থাকতেছে। কথা বলবেন, সবাই অ্যান্সার করবেন। মানবদের টায়ালিনটা সক্রিয় হচ্ছে কোনটির প্রভাবে বলেন তো? মানবদের টায়ালিনটা সক্রিয় হচ্ছে ভাই ক্লোরাইডের প্রভাবে। ঠিক আছে, পরের কোশ্চেন দেখেন, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোথায় থাকে? সবাই কমেন্ট করবেন, বলেন আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোথায় থাকে? সবাই কথা বলবেন, বলেন পাকস্থলী থেকে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থাকে, নাকি কোথায় থাকে? নাকি হচ্ছে আপনার লালার গ্রন্থিতে থাকে, নাকি অগ্নাশয় থাকে, নাকি যকৃতে থাকে? আমরা সবাই জানি অগ্নাশয়, কথাগুলো মন দিয়ে শুনবেন। অগ্নাশয় এটা একটা মিশ্র গ্রন্থি। মিশ্র গ্রন্থি হলো 3টা শয়যুক্ত যা আছে। কি কি? অগ্নাশয়, শুক্রাশয়, ডিম্বাশয়। অগ্নাশয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স আবার
4 ধরনের কোষ থাকে, আলফা, বিটা, ডেল্টা, সোমাটোস্ট্যাটিন কোষ। ঠিক আছে, তো আইলেটস অফ ল্যাঙ্গারাস আমাদের কোথায় থাকতেছে বলেন তো? অগ্নাশয়ে থাকতেছে। ঠিক আছে, এবং যকৃতকে আমরা আসলে কি বলি, একটু সবাই কথা বলতে পারবেন? যকৃতকে আমরা কি বলি? অর্গানিক ল্যাবরেটরি বলি। ঠিক আছে, পরের কোশ্চেনে আমি চলে আসবো, দেখি কে কে আপনারা কমেন্ট করতেছেন। ওকে, একটু যারা এখন পর্যন্ত আমরা ফ্রেন্ডে মেনশন করি নাই, অতি দ্রুত আমরা ফ্রেন্ডকে মেনশন করবো। সবাই আমরা বেশি বেশি কমেন্ট করবো। দেখেন পরের কোশ্চেন, দেখেন কি দেওয়া আছে, খাদ্যের ব্যাকটেরিয়া ধ্বংস করে দাঁতকে রক্ষা করে কোন এনজাইম? মানে খাদ্যের যে ব্যাকটেরিয়া আছে সে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে আপনার দাঁতকে প্রোটেকশন করবে কে? কোন এনজাইম আপনার দাঁতকে প্রোটেকশন করবে বলেন তো? অবশ্যই টাইলিন না, মিউসিন না, অ্যামাইলেস না। ব্যাকটেরিয়া ধ্বংস করে দাঁতকে রক্ষা করবে যে এনজাইমটা, সেই এনজাইমটার নাম হচ্ছে আমাদের লাইসোজাইম এনজাইম। সেটার নাম কি বলেন তো? লাইসোজাইম এনজাইম। তাহলে খাদ্যের ব্যাকটেরিয়া ধ্বংস করে দাঁতকে রক্ষা করতেছে যে এনজাইম, সেটার নাম কি বলেন তো? লাইসোজাইম। ধন্যবাদ পূজা দাসকে। পরের কোশ্চেন দেখেন, চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় স্থূলতার কারণ ও প্রতিকার নিয়ে আলোচনা করা হয়, খুবই এটা দামি কোশ্চেন। চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় স্থূলতার কারণ কি, হোয়াট ইজ দ্য রিজন অফ অবেসিটি, হোয়াট ইজ দ্য প্রিভেনশন অফ অবেসিটি, যে শাখায় কারণটা নিয়ে আলোচনা করা হবে সে শাখাটাকে আসলে আমরা কি বলবো? কর্টিকোস্টেরয়েডস। কোনটা বলবো বলো তো সবাই? সবাই তো কথা বলবেন। হৃৎপিণ্ডের যে শাখায়, চিকিৎসা বিজ্ঞানের যে শাখায়, সেটাকে আমরা কি বলবো বলেন তো? বেরিয়াট্রিক্স বলবো। ঠিক আছে, একটু শেষ সময় দ্রুত আমার ফ্রেন্ডের মেনশন করব। পরের কোশ্চেন দেখেন, অগ্নাশয় থেকে কি উৎপন্ন হচ্ছে? অগ্নাশয় থেকে আমাদের আসলে কি উৎপন্ন হচ্ছে? সবাইটা কথা বলি। অগ্নাশয় থেকে কি ইনসুলিন উৎপন্ন হয়, নাকি প্যানক্রিয়াটিক উৎপন্ন হয়, নাকি গ্লুকাগন উৎপন্ন হয়, নাকি সবগুলোই উৎপন্ন হয়? অবশ্যই মাথা রাখবেন, অগ্নাশয় থেকে ইনসুলিন উৎপন্ন হচ্ছে, প্যানক্রিয়াটিক উৎপন্ন হচ্ছে, গ্লুকাগন উৎপন্ন হয়, তার মানে কি সবগুলোই আমাদের উৎপন্ন হচ্ছে। ক্লিয়ার? তো অগ্নাশয় থেকে আমাদের কি কি উৎপন্ন হচ্ছে? আমাদের সবগুলোই কিন্তু আমাদের উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন দেখেন, হৃৎপিণ্ডের পেশির অবস্থা জানা যায় কোন পরীক্ষার মাধ্যমে? একটু সবাই কমেন্ট করবেন। আচ্ছা, আমি একটু আপনাদের ডিটেলস বলে দিচ্ছি। দেখেন, ট্রপোনিন 1, এখানে অপশন দেওয়া আছে না? কি দেওয়া আছে? ট্রপোনিন 1 এর মাধ্যমে সবাই একটু কমেন্ট করবেন। দেখেন, ট্রপোনিন 1 এর মাধ্যমে আমরা হার্ট অ্যাটাক হয়েছে কিনা, হার্ট অ্যাটাক হয়েছে কিনা, হার্ট অ্যাটাক নিশ্চিতকরণ। ঠিক আছে, এরপর দেখেন ইসিজির মাধ্যমে কি করি? প্রাথমিক ইসিজির মাধ্যমে কি করি? হৃৎপিণ্ডের প্রাথমিক রোগ নির্ণয় করা হয়। হৃৎপিণ্ডের প্রাথমিক রোগ নির্ণয় করা হয়। ঠিক আছে, ইটিটি। ঠিক আছে, ইটিটির সাহায্যে আমরা কি করি বলেন তো? ইটিটির সাহায্যে আমরা কি করব? হৃৎপিণ্ডের অবস্থা বা কার্যক্ষমতা ভালোভাবে জানা। হৃৎপিণ্ডের কার্যক্ষমতা ভালোভাবে জানা যায়। আর এমআরআই এর মাধ্যমে কি জানা যায়? হৃৎপিণ্ডের পেশির অবস্থা জানা যায়। হৃৎপিণ্ডের পেশির অবস্থা, যেগুলো কিন্তু পরীক্ষার জন্য ভাই অনেক গুরুত্বপূর্ণ জিনিস। একটু সবাই কথা বলি। আমি কোশ্চেনের মধ্যে পেশির অবস্থা দিছি, না দিয়ে দিতে পারতো হার্ট অ্যাটাক হয়েছে কিনা এটার জন্য কি পরীক্ষা করা হয়, প্রাথমিক রোগ নির্ণয় করার জন্য কি করা হয়, কার্যক্ষমতা নির্ণয় করার জন্য, এগুলো কিন্তু খুবই ঠোঁটে কিনারে থাকতে হবে। যেহেতু পেশির অবস্থা চাইছে, অবশ্যই কি হবে বলেন তো সবাই? এমআরআই হবে। ধন্যবাদ রিয়াজ সরকারকে। একটু সময় বেশি বেশি করে ফ্রেন্ডে মেনশন দিব, বায়োলজি ক্যাপসুল নিয়ে নিব। ওকে, পরের কোশ্চেন দেখেন, কোনটি রক্তনালীর সংকোচন ঘটিয়ে রক্তপাতকে হ্রাস করে? বলেন, কোনটি রক্তনালীর সংকোচন ঘটিয়ে রক্তপাত হ্রাস করে? হিস্টামিন না, থ্রোম্বোপ্লাস্টিন না, হেপারিন না। তাহলে রক্তনালীর সংকোচন ঘটিয়ে রক্তপাত হ্রাস করতেছে যে, তার নাম হচ্ছে যে সেরোটোনিন। তার নাম কি বলেন? সেরোটোনিন। ঠিক আছে, রক্তনালীর সংকোচন ঘটিয়ে রক্তপাত হ্রাস করতেছে কে ভাই?
সেরোটোনিন। ঠিক আছে, ওকে। সবাই একটু কথা বলবো আমরা। আচ্ছা, সবাই একটু ফ্রেন্ডে মেনশন করবো। পরের কোশ্চেন দেখেন, ব্যারো রিসিপ্টর কি বলেন? বেশ 4টা অপশন আছে, জাক্সটা গ্লোমেরুলার কোষ, স্বয়ংক্রিয় স্নায়ুপ্রান্ত, প্যারাসিম্পেথিক স্নায়ু, নাকি সংবেদী স্নায়ুপ্রান্ত? সবাই একটু কথা বলি, বলেন তো ব্যারো রিসিপ্টর কি? ব্যারো রিসিপ্টর হচ্ছে এক ধরনের সংবেদী স্নায়ুপ্রান্ত। ক্লিয়ার? আমি বারবার বলবো, আজকে ক্লাসটা যে যত বেশি শেয়ার করবে, যে যত বেশি ফ্রেন্ডে মেনশন করবে, যে যত বেশি লাইক দিবে, কমেন্ট দিবে, তাদের জন্য আমাদের যে বায়োলজি ক্যাপসুলটা একেবারে ফ্রি দিচ্ছি। তো যত বেশি পারেও সবাই আমরা বেশি বেশি করে ক্লাসটা শেয়ার দিব। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন, সবাই একটু কথা বলে একটু রিকল করি, সবাই একটু কথা বলে রিকল করি। ঠিক আছে, সবাই আমরা কথা বলবো আর রিকল করবো, সবাই কথা বলবো। ঠিক আছে, পরের কোশ্চেন দেখেন, কোন কোষ থেকে হিস্টামিন ক্ষরণ হয় বলেন? সবারই পারা উচিত। কোন কোষ থেকে হিস্টামিন ক্ষরণ হচ্ছে বলেন? হিস্টামিন ক্ষরণ করতেছে কে? মনোসাইট? না। নিউট্রোফিল? না। লিম্ফোসাইট? না। হিস্টামিন কে ক্ষরণ করে ভাই? হিস্টামিন ক্ষরণ করে ভাই বেসোফিল। হিস্টামিন কে ক্ষরণ করে ভাই? হিস্টামিন ক্ষরণ করতেছে বেসোফিল। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন দেখেন, রক্তকণিকা মানে রক্তকণিকা কালার করার জন্য কি ব্যবহার করা হয়? ক্রিস্টাল ভায়োলেট, দেখুন তো আপনার কেমিস্ট্রিতে পড়ছেন, ক্রিস্টাল ভায়োলেট, মিথাইলিন ব্লু, স্যাফরানিন, নাকি লিসমেন? মানে রক্তকণিকা কালারফুল করার জন্য আমি কোনটি ব্যবহার করব? অবশ্যই মাথা রাখবেন, রক্তকণিকা কালারফুল করার জন্য লিসমেনটা ব্যবহার করব। ঠিক আছে, পরের কোশ্চেন দেখেন, কোন ধরনের রক্তকণিকা আপনার অ্যান্টিবডি তৈরি করে? কোন ধরনের রক্তকণিকা অ্যান্টিবডি, কোন ধরনের রক্তকণিকা অ্যান্টিবডি তৈরি করে বলেন? কোন ধরনের রক্তকণিকা অ্যান্টিবডি তৈরি করে বলেন? বলেন বলেন বলেন, কোন ধরনের রক্তকণিকা আপনার অ্যান্টিবডি তৈরি করে? সবার কাছ থেকে আমি কমেন্ট জানতে চাচ্ছি, কোন ধরনের রক্তকণিকা অ্যান্টিবডি তৈরি করে? কে? কোন রক্তকণিকা? নিউট্রোফিল? না, নিউট্রোফিল কখনো অ্যান্টিবডি তৈরি করবে না। বেসোফিল? না। ইউসিনোফিল? না। তাহলে কে? লিম্ফোসাইট। ঠিক আছে, তাহলে অ্যান্টিবডি কে তৈরি করতেছে? সবাই একটু কথা বলে একটু সবাই ফ্রেন্ডে মেনশন করি সবাই, হ্যাঁ? তাহলে রক্তকণিকা অ্যান্টিবডি কে তৈরি করছে? লিম্ফোসাইট। পরের কোশ্চেন দেখেন, মধ্যকর্ণের সংক্রমণের জন্য দায়ী কে? মানে কোন কে দায়ী? সবগুলোর ভাইরাস বাবাজি, 4টাই ভাইরাস বাবাজি আছে। তো কি কি আছে একটু শেষ মুহূর্তে সবাই একটু ক্লাসটা করি, আপনাদের খুব ভালো হবে। একটু ফ্রেন্ডে দ্রুত মেনশন করি। কি দেওয়া আছে? স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, ভিব্রোমিউকাস, স্টেফাইলোকক্কাস অরিয়াস, নাকি সার্স কোভিড? মধ্যকর্ণের সংক্রমণের জন্য দায়ী কে? সবাই একটু কথা বলি আমরা, মধ্যকর্ণের সংক্রমণের জন্য দায়ী কে? বলেন বলেন। মধ্যকর্ণের সংক্রমণের জন্য দায়ী হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া। নিউমোনিয়া বানানটা কিন্তু অনেক ভুল দেয়, পিটা আমাদের এখানে সাইলেন্ট আছে, বানানটা কিন্তু ভুল করা যাবে না, বানানটা কিন্তু খুব সুন্দর করে দেখতে হবে। তার মধ্যকর্ণের সংক্রমণের জন্য দায়ী কি? স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন দেখেন, খুবই চুজি কোশ্চেন, সবারই পারা উচিত, এবং আমাদের কেন জানি মন বলতে কোশ্চেন দিলেও দিতে পারবে। মানে রক্তের মাধ্যমে বেশিরভাগ কার্বন ডাই অক্সাইড কোন প্রক্রিয়ায় পরিবহন হয়? 4টা অপশন দেওয়া আছে আমাদের, প্লাজমার সাথে, হিমোগ্লোবিনের সাথে, নাকি বাইকার্বনের যৌগ রূপে, নাকি অধঃক্ষেপণ রূপে? কোনটির মাধ্যমে আসলে যাচ্ছে বলেন? রক্তের মাধ্যমে বেশিরভাগ কার্বন ডাই অক্সাইড আপনার কোন প্রক্রিয়ায় পরিবহন হয়? অবশ্যই মাথা রাখবেন, বাইকার্বনেট, বাইকার্বনেট যৌগ, বাইকার্বনেট যৌগ রূপে যায়। ঠিক আছে, তার মানে অবশ্যই আনসার হচ্ছে ভাই সি। ঠিক আছে, পরের কোশ্চেন দেখেন, অ্যাডামস অ্যাপেল কোথায় থাকে? সবাই একটু কমেন্ট করে আমরা, কোশ্চেনটা কি দেওয়া আছে? অ্যাডামস অ্যাপেল কোথায় থাকে বলেন? অ্যাডামস অ্যাপেল কোথায় থাকে? সবাই একটু কমেন্ট করবেন, বলেন অ্যাডামস অ্যাপেল। অ্যাডামস অ্যাপেল আমাদের কোথায় থাকতেছে? অ্যালভিওলাসে অ্যাডামস অ্যাপেল থাকে না, ফুসফুসে থাকে না, ট্রাকিয়াতে থাকে না, তা কোথায় থাকে? এই যে এটাকে আমরা কি বলি বলতো? আদামস অ্যাপেল বলি। অ্যাডামস অ্যাপেল আমাদের কোথায় থাকতেছে বলতো? অবশ্যই ষড়যন্ত্রে থাকবে। কোথায় থাকতেছে? ষড়যন্ত্রে। খুব সুন্দর, মাশাআল্লাহ রেসপন্স। ওকে, পরের কোশ্চেন, মানুষের শ্বসনে
শতকরা কত ভাগ অক্সিজেন প্লাজমায় ভৌত দ্রবণ রূপে পরিবাহিত হচ্ছে? শ্বসনের কত ভাগ অক্সিজেন আপনার প্লাজমায় ভৌত দ্রবণ রূপে পরিবাহিত হচ্ছে? 0.1%, 0.2%, 2% নাকি 1%? অবশ্যই মাথা রাখবেন শতকরা কত ভাগ অক্সিজেন? 0.2% অক্সিজেন ভৌত দ্রবণ রূপে পরিবাহিত হয়। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন দেখেন, মধ্যকর্ণের ওটিটিস মিডিয়া রোগ কোন জীবাণু দ্বারা সংক্রমণ হয়? সব কথা বলেন। মধ্যকর্ণের ওটিসিস যে মিডিয়াটা, এই রোগটা কোন জীবাণু দ্বারা আপনার হচ্ছে সংক্রমিত হচ্ছে? বলেন, কোন জীবাণু দ্বারা সংক্রমিত হচ্ছে? ব্যাকটেরিয়া দ্বারা, ফাঙ্গাস দ্বারা, নাকি ভাইরাস দ্বারা, না প্রোটোজোয়া? সবাই একটু কথা বলবেন। আমি কোশ্চেন আনসারটা বলবো না। গুচ্ছতে অনেক সময় 3টা অপশনও হতে পারে, 2টা অপশনও হতে পারে। একটু কথা বলবেন, এটা অ্যান্সারটা কি হবে বলেন। অ্যান্সার কি হবে দেখেন, আমি একটু কথা বলি। মধ্যকর্ণে ওটিসিস মিডিয়াটা ব্যাকটেরিয়া দ্বারা হতে পারে, ফাঙ্গাস দ্বারা হতে পারে, ভাইরাস। এটা অ্যান্সার হতে হবে এ, অ্যান্সার হবে আমাদের বি, অ্যান্সার হবে ডি। আমি একটু কনফিউশন ক্লিয়ার করি। অনেক সময় গুচ্ছতে 3টা অপশন থাকতে পারে, সেক্ষেত্রে 3টা অপশনে কিন্তু আমরা দাগাবো। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন দেখেন, নিচের কোন তরল পদার্থকে ফুসফুসকে ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করবে? এমন একটা ফ্লুইড আছে যার কারণে আপনার ফুসফুসটা ঘর্ষণজনিত আঘাত থেকে কি হবে বলেন তো? রক্ষা পাবে। বাট সে ফ্লুইডটার নাম কি? সে ফ্লুইডটার নাম হচ্ছে সেরাস ফ্লুইড। কি ফ্লুইড? সেরাস ফ্লুইড। এই সেরাস ফ্লুইড ফুসফুসকে কি করবে? ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করবে। তাহলে এটা অ্যান্সার কি হবে বলেন তো? আমাদের এ। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন, সেটা আমাদের গুচ্ছতে 23-24 কোশ্চেন আমাদের আসছিল। মানুষের রূপান্তরিত কশেরুকার সংখ্যা কত? একটু সবাই কমেন্ট করবেন। মানুষের রূপান্তরিত কশেরুকার সংখ্যা কত বলেন তো? আচ্ছা, একটু আমরা জানি যে অবস্থানের উপর ভিত্তি করে কশেরুকাকে আমরা 5টি অঞ্চলে ভাগ করতে পারি। কি কি ভাই? সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল আর কক্কিজিয়াল। স্যাক্রালটা হয় স্যাক্রাম আর কক্কিজিয়াল হয় কক্কিস। তার মানে রূপান্তরিত কশেরুকার সংখ্যা কয়টা? কত ডিপ কোশ্চেন পরীক্ষার মধ্যে আসছে। অবশ্যই অ্যান্সার কত হবে ভাই? 2টা। কি কি? স্যাক্রাল আর কক্কিজিয়াল। স্যাক্রাল মিলিত হয়ে কি করে? স্যাক্রাম। কক্কিজিয়াল মিলিত হয়ে কি করে বলেন তো? কক্কিস করে। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন দেখেন, সবাই একটু কথা বলবো আমরা। পরের কোশ্চেন দেখেন, পরের কোশ্চেন আমাদের কি দেওয়া আছে? মানুষের রূপান্তরিত কশেরুকার সংখ্যা কত? ঠিক আছে, এটা আমরা হইলো। আচ্ছা, পরের কোশ্চেন দেখেন, পরের কোশ্চেন দেওয়া আছে হ্যামস্ট্রং। আচ্ছা, পেশি সংকোচনের জন্য কোন আয়নটি অত্যাবশ্যকীয়? সবাই একটু কথা বলবেন। বলেন, পেশি সংকোচনের জন্য কোন আয়নটি অত্যাবশ্যকীয়? সবাই একটু কথা বলেন। পেশি সংকোচনের জন্য কোন আয়নটি অত্যাবশ্যকীয় বলেন। পেশি সংকোচনের জন্য, হ্যাঁ আমি বলে দিচ্ছি, পেশি সংকোচনের জন্য আমাদের ক্যালসিয়াম আয়নটি আমাদের অত্যাবশ্যকীয়। সবাই একটু কথা বলবেন, দেন আমি অ্যান্সার করব। পেশি সংকোচনের জন্য কোন আয়নটি অত্যাবশ্যকীয়? ক্যালসিয়াম আয়নটা অত্যাবশ্যকীয়। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন আমি কথা বলবো। পরের কোশ্চেন দেখেন তো কি দেওয়া আছে। শ্বাসনালী ও নাকে কোন ধরনের তরুণাস্থি? আমি একটু যদি বলি আপনাদেরকে ভাই, তরুণাস্থির প্রকারভেদ টপিকসটা ভালো করে দেখে যাবেন, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। তরুণাস্থির প্রকারভেদ টপিকসটা ভালো করে দেখে যাবেন। ঠিক আছে, তাহলে একটু কথা বলেন সবাই। কি বললাম আমি? কি বললাম কথাটা? শ্বাসনালী, শ্বাসনালী ও নাকে কোন ধরনের, শ্বাসনালী ও নাকে কোন ধরনের হচ্ছে যে আমরা দেখতে পারবো? শ্বাসনালী আর নাকে আমরা হায়ালিন তরুণাস্থিরও দেখতে পারবো। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন, একটু সবাই কমেন্ট করবেন, একটু সবাই কমেন্ট করবেন। দেখেন, একটু সবাই কথা বলবেন। পরের কোশ্চেন দেন কি দেওয়া আছে। হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্নের জন্য কোনটি দেয়? সবাই একটু কথা বলবেন।
পরে কোশ্চেন দেখেন কি দেওয়া আছে, সবাই একটু কথা বলবেন, একটু সবাই কথা বলবেন, একটু সবাই কথা বলবেন। আমার লাইফ কতটা পিছিয়ে থাকে, ওকে সমস্যা নেই। পরে কোশ্চেন দেখেন, হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন এর জন্য দায়ী কে ভাই? ক্লটিং ফ্যাক্টর, লিথাল জিন, পলিজেনিক ইনহেরিটেন্স নাকি কোনটা? দেখি সবার কাছ থেকে একটু কমেন্ট জানতে চাচ্ছি। একটু সবাই ফ্রেন্ডদেরকে আমরা মেনশন করি, একটু সবাই ফ্রেন্ডদেরকে মেনশন করি, বলেন একটু সবাই দ্রুত ফ্রেন্ডদেরকে আমরা মেনশন করার চেষ্টা করবো। সবাই আমরা ফ্রেন্ডের মেনশন করবো, সবাই 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 আমরা একটু ফ্রেন্ডের মেনশন করি। আচ্ছা আমি একটু বলে দিচ্ছি, দেখেন হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন এর জন্য দায়ী হচ্ছে আমাদের রেসাস ফ্যাক্টর ভাই, ঠিক আছে। আচ্ছা পরের কোশ্চেন দেখেন, মেন্ডেল তার মটরশুটি গবেষণা কত জোড়া বাহ্যিক বিপরীতধর্মী বৈশিষ্ট্য মূল্যায়ন করেছিল? খুবই চুজি কোশ্চেন, 2, 3, 6 না 7, আমি কোশ্চেন অ্যান্সারটা বলবো না, বলো সবাই। তো মেন্ডেল তার মটরশুটি গবেষণা কত জোড়া বৈশিষ্ট্য মূল্যায়ন করেছিল? 2টা, 3টা, 6 জোড়া নাকি 7টা? সবাই তো কথা বলো, কি হবে এটা? কয় জোড়া বৈশিষ্ট্য মূল্যায়ন করেছিল? হ্যাঁ অবশ্যই মাথা রাখতে হবে, সে 7 জোড়া বৈশিষ্ট্য সে মূল্যায়ন করেছে। ধন্যবাদ, খুব সুন্দর রেসপন্স। সবাই একটু বেশি বেশি করে আমরা টাইমলাইনের ক্লাসটা শেয়ার করবো এবং শেষ মুহূর্তে ফ্রেন্ডকে মেনশন করবো। পরের কোশ্চেন দেখো, বলো তো এবি গ্রুপের ব্যক্তিরা কোন গ্রুপকে রক্ত দান করতে পারবে? বলো সবাই একটু কথা বলবা। এবি গ্রুপের রক্তরা, এবি গ্রুপের ব্যক্তিরা কোন গ্রুপকে রক্ত সে দিতে হবে? এবি পজিটিভ, এবি নেগেটিভ কে? বি পজিটিভ, এবি পজিটিভ কে? ও এবি পজিটিভ, এবি নেগেটিভ কে? এ পজিটিভ, বি পজিটিভ, কাকে কাকে রক্ত দিতে পারবে? বলো কাকে রক্ত দিতে পারবে? এবি গ্রুপের ব্যক্তিরা কোন গ্রুপকে রক্ত দিতে পারবে? বলো সবাই একটু কমেন্টে জানা দাও, কাকে রক্ত দিতে পারবে? হ্যাঁ সে এবি পজিটিভ আর এবি নেগেটিভকে দিতে পারবে, ঠিক আছে ওকে। পরের কোশ্চেন দেখো, পরিপূরক জিনের ফিনোটাইপিক অনুপাত কত? যেটা 21-22 কোশ্চেনটা আসলে আমি সবার কাছ থেকে একটু কোশ্চেনের অ্যান্সারটা জানতে চাচ্ছি। বলো পরিপূরক জিনের ফিনোটাইপিক অনুপাত কত? সবাই অনুপাতটা একটু কমেন্ট বক্সে জানা দাও। সবাই দেখি, ফারিয়া জাহান বলছো, সোয়াব সালে বলছো, ওকে খুব সুন্দর রেসপন্স। সবাই একটু ফ্রেন্ডে মেনশন করি, অনুপাতটা সবাই কমেন্ট বক্সে জানা দাও। হ্যাঁ তাহলে পরিপূরক জিনের ফিনোটাইপিক অনুপাত কত? সবাই কমেন্ট বক্সে অলরেডি সুমাইয়া জাহান ইতি কমেন্ট করছো, দেখি কি হবে আসলে। পরিপূরক জিনের ফিনোটাইপিক অনুপাত কত? সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো পরিপূরক জিনের ফিনোটাইপ। সবাই কমেন্ট বক্সে অনুপাতটা লেখা দাও, তার মনে থাকবে বেশি ভাই, কারণ একটু মুখস্থ করে দিচ্ছে তো। বলো পরিপূরক জিনের ফিনোটাইপিক অনুপাতটা কত? অবশ্যই কি হবে বলেন তো? 9:7, ঠিক আছে ওকে। পরের কোশ্চেন দেখেন, মাসকুলার ডিস্ট্রফি রোগের লক্ষণ কি? সবাই একটা কথা বলবেন, মাসকুলার ডিস্ট্রফি রোগের লক্ষণ কি বলেন? সারা শরীরে ঘনলোমের উপস্থিতি, বর্ণান্ধতা, পেশি দুর্বলতা, সমন্বয়ের অভাব, নাকি অ্যান্টিবডি তৈরি না হওয়া? মাসকুলার ডিস্ট্রফি রোগের লক্ষণ কি? হ্যাঁ পেশি দুর্বলতা আর সমন্বয়ের অভাব, ঠিক আছে। পরের কোশ্চেন দেখেন, ল্যাথাইরাস অডোরেটাস প্রজাতি দুটি সাদা ফুল বিশিষ্ট আলাদা স্ট্রেন সংকলন করা হলে এফট্রোজেনিতে বেগুনি ও সাদা ফুলের অনুপাত কত হবে? আমি কোশ্চেন অ্যান্সারটা বলবো না, আপনারা বলবেন, একটু অ্যান্সার করেন সবাই। ল্যাথাইরাস অডোরেটাস, সবাই একটু কমেন্ট করবেন এবং অনুপাতটা সবাই বলবেন কি হবে আসলে। ল্যাথাইরাস অডোরেটাস প্রজাতির সাদা ফুল বিশিষ্ট আলাদা স্ট্রেনকে সংকলন করা হলে এফট্রোজেনিতে বেগুনি ও সাদা ফুলের অনুপাত পাওয়া যাবে, সেক্ষেত্রে অ্যান্সার কি হবে? সবাই তো অনুপাতটা বলেন, সবাই সবাই তো অনুপাতটা বলবেন কি হবে। আচ্ছা সাইমা সাদিয়া অ্যান্সার করেছো, জাহানারা মোহনী জানা, খুব সুন্দর। আচ্ছা ওকে হ্যাঁ এটা অ্যান্সার হচ্ছে আমাদের 9:7, খুব সুন্দর তোমাদের মাশাআল্লাহ ওকে। পরের কোশ্চেন চলে আসছি, বলেন কে প্রাকৃতিক নির্বাচন মতবাদ প্রদান করেন? 4টা অপশন আছে ভাই, ল্যামার্ক, ডারউইন, ম্যান্ডেলা, কে ভাইসবেন? বলেন সবাই একটা কথা বলবেন, সবাই নামটা লিখে কমেন্ট করবেন। কে প্রাকৃতিক নির্বাচন মতবাদ দেয়? ল্যামার্ক দেয় নাকি ডারউইন দেয় নাকি ম্যান্ডেল? ম্যান্ডেলকে আমরা জানি যে তাকে জিনতত্ত্বের জনক বলে, ম্যান্ডেল তো কখনোই হবে না, তাই না? প্রাকৃতিক নির্বাচন মতবাদ কে দেয়? সবাই একটা কমেন্ট করে জানিয়ে দেন, বলেন নামটা লিখে সবাই কমেন্ট করেন। প্রাকৃতিক নির্বাচন মতবাদ কে দেয়? সাইমা সিদ্দিকা অ্যান্সার করেছেন সবার আগে, ফারিয়া জাহান বলছে, নামটা লিখে সবাই কমেন্ট করেন। প্রাকৃতিক নির্বাচন মতবাদ প্রদান করেন কে?
প্রাকৃতিক নির্বাচন মতবাদ প্রদান করেন কে বলেন? প্রাকৃতিক নির্বাচন মতবাদ, হ্যাঁ প্রাকৃতিক নির্বাচন মতবাদ প্রদান করেন হচ্ছে আমাদের ডারউইন। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন, কোন জিনোটাইপ হতে বেশি ধরনের গ্যামেট সিস্টেম? এখানে বেশ কয়েক ধরনের আমাদের কি আছে বলেন তো, জিনোটাইপ আমাদের এখানে আছে, মানে বাট কোনটা থেকে আমাদের বেশি ধরনের গ্যামেট সিস্টেম? ARR কোনটা থেকে আমাদের বেশি ধরনের গ্যামেট সৃষ্টি হবে বলেন? কোনটি থেকে বেশি ধরনের গ্যামেট সৃষ্টি হবে? একটু সবাই কথা বলবেন, বলেন। তানভীর, তন্ময়, একটু ভাইয়া সবাই একটু ক্লাসে শেয়ার করে একটু সবাই ফ্রেন্ডে মেনশন করি, মানে কোন জিনোটাইপ থেকে বেশি ধরনের গ্যামেট সৃষ্টি হবে? একটু সবাই কথা বলি আমরা, কোন জিনোটাইপ থেকে বেশি ধরনের গ্যামেট সৃষ্টি হবে? আমি লিখে দিচ্ছি, বলেন সবাই একটু বলেন কোন। হ্যাঁ এই যে ARR এখান থেকে আমাদের বেশি ধরনের গ্যামেট সৃষ্টি, তাহলে অ্যান্সার কি হবে ভাই? এটা। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন, লাস্ট স্লাইডে আমি চলে আসছি, তো শেষ মুহূর্তে একটু আমরা সবাই ক্লাসে চলে আসি, একটু সবাই টাইমলাইন ক্লাসে শেয়ার করে বেশি বেশি ফ্রেন্ডে আমরা মেনশন করি। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন দেখেন, কোশ্চেনটা ভাই কি দেওয়া আছে? মেন্ডেলের প্রথম সূত্রকে কি বলে? ক্রোমোজোম সূত্র, পেন, সেটা তো আগে থেকে বাদ, হয় বি হবে নাহলে ডি হবে। অপশন বলে দিলাম, আপনারা বলেন মেন্ডেলের প্রথম সূত্রকে কি বলে? বলেন মেন্ডেলের প্রথম সূত্রকে কি বলে? সবাইটা কমেন্ট করে জানায় দেন। মেন্ডেলের প্রথম সূত্রকে আমরা কি বলবো? খাদিজা, ময়না অ্যান্সার করেছেন, একটু সবার ফ্রেন্ডের মেনশন করি। হ্যাঁ মেন্ডেলের প্রথম সূত্রকে আমরা পৃথকীকরণের সূত্র বলি, এটাকে আমরা প্রথম সূত্রকে আমরা কি বলবো? পৃথকীকরণের সূত্র ভাই। হ্যাঁ, আর স্বাধীনভাবে সঞ্চালনের সূত্র আমি কাকে বলবো ভাই? দ্বিতীয় সূত্রকে আমি কি বলবো? স্বাধীনভাবে সঞ্চালন। তাহলে পৃথকীকরণের মানে প্রথম সূত্রকে আমরা কি বলতে পারি? পৃথকীকরণের সূত্রও বলতে পারি। ঠিক আছে, শেষ মুহূর্তে একটু সবাই ফ্রেন্ডদেরকে মেনশন করবেন, একটু সবাই কমেন্ট করবেন। লাস্ট কোশ্চেন, আমি সবার কাছ থেকে এই কোশ্চেনের অ্যান্সার জানতে চাচ্ছি। যে জিন নন এলিলিক জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় তাকে আসলে কি বলে? যে জিনটা আপনার অন্য একটা নন এলিলিক জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয় তাকে আসলে আমরা কি বলবো? একটু সবাই কমেন্ট করেন, বলেন। যে বাধা দিচ্ছে তাকে আমরা কি বলবো, আর যে বাধা পাচ্ছে তাকে কি বলবো বলেন? দেখি কে কমেন্ট করতে। সাইমা সিদ্দিকা, আপনি সবার আগে কমেন্ট করেছেন। হ্যাঁ, যে জিনটা বাধা দেয়, কথাটা মন, যে জিনটা বাধা দেয় ভাই তাকে আমরা এপিস্ট্যাটিক বলবো, আর যে বাধা পাচ্ছে তাকে হাইপোস্ট্যাটিক বলবো। তাহলে যে জিন বাধা দেয় তাকে আমরা কি বলবো? অবশ্যই এপিস্ট্যাটিক জিন বলবো। ঠিক আছে, ওকে। সবাই একটু কমেন্ট করবেন, সবাই দেখি সবাই একটু কমেন্ট করবেন। ঠিক আছে, ওকে। তো এখানে যে কত কোশ্চেন আমাদের আলোচনা করলাম, ইনশাআল্লাহ প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি জাস্ট এতটুকু বললাম, যে কটা কোশ্চেন পড়ালাম এই কটা কোশ্চেন বারবার আপনারা রিভিশন দেবেন ইনশাআল্লাহ। এই টাইপের কোশ্চেনগুলো আমাদের ইনশাআল্লাহ আল্লাহ পাক চাইলে গুচ্ছ তোমরা কম। ভাই একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, ভাই হতাশ হবেন না। শেষ সময় মহান আল্লাহ পাককে ডাকেন, মনে রাখবেন মহান আল্লাহ পাক হচ্ছে উত্তম উত্তম পরিকল্পনাকারী। ঠিক আছে, তো মহান আল্লাহ পাক যেটা করে আসলে তার বান্দার মঙ্গলের জন্যই করে। তো একটু ভালো করে পড়াশোনা করেন, আমি বিশ্বাস করি যারা আছেন সবাই আমরা কি পাবো? চান্স পাবো। ঠিক আছে, ওকে। তো একটু সবাই কথা বললেন যে আজকের এই ক্লাসটা আপনাদের কার কিরকম লাগলো, শেষ মুহূর্তে ব্রেন বাস আপনাদের কতটুকু হেল্প করলো, বিশেষ করে পাপ্পু ভাইয়ের ক্লাসটা কিরকম লাগলো একটু সবাই কমেন্ট করে জানায় দেন। কারো যদি কোনো সমস্যা থাকে কোশ্চেন করেন, আমি কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শেষ করে দেবো। কার কিরকম লাগলো আজকের ক্লাসটা, কার কতটুকু হেল্পফুল হলো, আমি সবার কাছ থেকে একটু কমেন্ট জানতে চাচ্ছি ভাইয়া। দীর্ঘ প্রায় দুই ঘন্টা ধরে আমি আজকে ক্লাসটা নিলাম, তো সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছি। তো একটু সবাই কমেন্ট করবেন যে ক্লাসটা কার কিরকম লাগলো, কার কতটুকু হেল্পফুল হলো, সবাই কমেন্ট করবা। আমি সবার কাছ থেকে একটু কমেন্ট জানতে চাচ্ছি ভাই, সবার কাছ থেকে কমেন্ট জানতে চাচ্ছি, সবাই কথা বলবা, সবাই কথা। অনেক ভালো লেগেছে ভাই, ওকে ধন্যবাদ। সাইমা সিদ্দিকা বলেছে, রিয়াজ সরকার, ওকে ধন্যবাদ। সবার কাছ থেকে আমি কমেন্ট জানতে চাচ্ছি, একটু বলো। আচ্ছা বুম ভাই, আচ্ছা ঠিক আছে, সবাই বলো একটু কার কিরকম। আচ্ছা ভাই, পাবলিশন হওয়ায় কি সব? হ্যাঁ, কিছুটা হলে সব, কিছুটা হলে সব না। ঠিক আছে, বাট এখন চেষ্টা করতে হবে আমাদের পাবলিশন হওয়া। ঠিক আছে, বেস্ট ক্লাস, ওকে ধন্যবাদ পূজা দাসকে,
অনেক ভালো লাগছে ভাই। জাহানারা মনে তেমন, ওকে ওয়ান্ডারফুল, ওকে ঠিক আছে, ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো আছে, ক্লাসটা অনেক থ্যাংক ইউ, ওকে থ্যাংক ইউ ব্রেন বাসকে। হ্যাঁ, একটা কথা সবসময় বলি ভাই, ব্রেন বাস সবসময় আপনাদের কথাই চিন্তা করে। হ্যাঁ, সবসময় আপনাদের কথাই চিন্তা করে। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ আনামুলকে ধন্যবাদ। ওকে, ব্রেনবাস কিন্তু আপনাদের সাথে একেবারে প্রথম থেকে কিন্তু আপনাদের সাথে আছে, একেবারে প্রথম থেকে আপনাদের সাথে আছে। আমাদের ব্রেনবাজের টিচার্স প্যানেল, বিশেষ করে শিয়াবদা একদম প্রথম থেকে আপনাদের সাথে আছে, আপনাদের কথা বিবেচনা করছে। ঠিক আছে, ওকে। তো কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করবেন, আমি ক্লাসটা এখনই শেষ করে দেবো। উমর হাসান, এটা কি লেখছেন ভাই? বুঝতেছি না, আরবি লেখা। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করেন। কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করেন। কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করেন, আমি ক্লাসটা শেষ হয়ে যাবো। সবার জন্য শুভকামনা রইল, সবার জন্য শুভকামনা রইল, সবাই যাতে ভালো কিছু করতে পারেন। কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করেন। ঠিক আছে, ওকে, সবার জন্য শুভকামনা রইল, দেখা হবে আপনাদের সাথে। বিজয়, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পীরবাজের পরিবারের পক্ষ থেকে সবার জন্য শুভকামনা, দোয়া রইল। আসসালামু আলাইকুম।